তো আমরা পড়ছিলাম হচ্ছে ওল্ড এবং আর্লি ইংলিশ পিরিয়ডের এই অংশটুকু। তো এটা মনে হয় আমরা শেষ করেছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা শেষ করছি। আচ্ছা, শীটটা তোমাদের একটু রিভিশন দিতে বলেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন যদি কারো কোনো সমস্যা টমস্যা থাকে তো আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। তারপরে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী যে পিরিয়ডটা আছে, আর্লি ইংলিশ পিরিয়ড, তাই তো? সরি, মিডল ইংলিশ পিরিয়ডটা। স্যার হ্যাঁ বলো। স্যার বিয়ল্প আর হোর্টজার এর সম্পর্কটা কি? বুঝি নাই। স্যার বিয়ল্প আর হোর্টগার এর সম্পর্কটা কি? সিলদের তো বংশধর হচ্ছে হোর্টগার, কিন্তু বিয়ল্প আর হোর্টগার কি মানে দুই ভাই এরকম কিছু? ওখানে কি না বলা না হয়েছে? এরকম কিছু বলা হয়েছে? স্যার না। তাহলে আমরা কেমন করে বলবো যে সম্পর্কটা যখন জানানোই হয়নি, তাহলে আমরা কি সম্পর্ক বলতে পারবো? স্যার শুধু এটুকুই জানবো যে সিলদের বংশধর হচ্ছে হোর্টগার, এই আর পর্যন্তই। কোনো কিছু জানা লাগবে না, জাস্ট গল্পটা পড়িয়েছি ততটুকুই। তোমার পরীক্ষার সাথে নেসেসারি না। কোনো রিলেশনের, অতএব অত গভীরে যাওয়ার দরকারও নাই। জাস্ট বিয়ল্পটা কি সেটা জানানোর জন্য এবং তাদের জীবনধারাগুলো জানানোর ও জন্য যতটুকু বলেছি ততটুকুই। ঠিক আছে, এর থেকে আর বেশি দূর আচ্ছা স্যার, যাওয়ার কোনো প্রয়োজন নেই। হিরোইজমটা বুঝতে পারবো তাহলে, হ্যাঁ, এটুকুই হবে। জাস্ট আমরা একটু আচ্ছা স্যার। পড়েছি বিষয়গুলোকে করার জন্য, তাছাড়া আর গভীরে যাওয়ার কোনো দরকার নেই। গভীরে গেলেই বিপদ হয়ে যাবে, কারণ ওটা অনেক বড় গল্প, একটা এপিক। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা আজ থেকে আর্লি মানে মিডল ইংলিশ পিরিয়ডটা আমরা পড়বো। তো কোশ্চেন আনসারগুলো আমি মোটামুটি কোশ্চেন আনসারগুলো এখন থেকে গন্ধ দিয়ে পাচ্ছি। দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যাতে, যেহেতু আমরা সেট সাজেশন আমরা পেয়ে গেছি, তাই না? সবাই পাইছি, সেট সাজেশন বার হয়ে গেছে। তো সেই জি হিসেবে স্যার। আমি কোশ্চেন আনসারগুলো দিব স্যার এবং বের হয়েছে, এখনো নেওয়া হয়নি স্যার। আচ্ছা সমস্যা নেই, আমি যেহেতু কোশ্চেন আনসারগুলো করে দিব ওই সেট সাজেশন ধরেই, অতএব তোমাদের না নিলেও চলবে, তোমাদের না নিলেও চলবে। তারপরে তোমার ইচ্ছা, সেটা সমস্যা না। ওকে, তাহলে এখন আমরা মিডল ইংলিশ পিরিয়ডে চলে যাই। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। নতুন বাসায় উঠেছি তো, রুমে যেহেতু জিনিসপত্র নাই, একটু সাউন্ডটা কেমন জানি ইকো হচ্ছে, ঠিক আছে? হুম, জিনিসপত্র এখনো নেওয়া হয়নি, সব কিছু তো মেহেরপুরে আছে, আমি তো এখন আপাতত বগুড়াতে আছি। তাহলে আমাদের মিডল ইংলিশ পিরিয়ডটাও কিন্তু ওই প্রথম পিরিয়ডের অংশ হিসাবে আছে, হ্যাঁ, আমাদের সিলেবাস অনুসারে। তো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম লেভেলটা কতটুকু ছিল বলো তো? 450 450 থেকে থেকে 1066। 1066। 1066। চারশো 1066তে, পঞ্চাশ থেকে 1000। হ্যাঁ 1066তে এমন কি ঘটেছিল যে যার কারণে আমাদের একটা নতুন এইজ আসলো, একটা ট্রানজিশন হয়ে গেল, নতুন করে আমরা একটা পিরিয়ডের নাম জানলাম। হ্যাঁ, নতুন একটা পিরিয়ড শুরু হলো। স্যার হেস্টিংস যুদ্ধ হয়েছিল। নরমান হেস্টিংস। অ্যাংলো নরমান হার্ডিন যুদ্ধ। কনকোয়েস্ট। হ্যাঁ, সেটা আমরা জানবো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এ পর্যন্ত আমরা জেনেছি যে অ্যাংলো স্যাকশন, তাই না? ওখানে আমরা কয়টা জাতিকে দেখেছিলাম? কয়টা জাতি ছিল জানো? তিনটা। হুম, তিনটা। তিনটা। এবং তাদের একটা কি ছিল? অ্যাংলো সেকশন। তাদের জাতিগত, অ্যাঙ্গেল সেকশনস আর জুটস। হ্যাঁ জুটস, তারা কোন জাতীয় মানুষ? ইংলিশ নাকি জার্মানিক না? জার্মানি। জার্মানিক জার্মানি, জার্মান জাতি স্যার। হ্যাঁ, জার্মানিক জাতি ছিল, তাই তো? হুম। তো ওরা মোটামুটি ভালোই চলছিল রোমানরা চলে যাওয়ার পর। আমরা জানি যে ইংল্যান্ড একটা মানে কি ভ্যাকুয়াম পাওয়ার, মানে ভ্যাকুয়াম অফ পাওয়ারের মধ্যে পড়ে যাওয়ার কারণে অনেক ছোট ছোট গোষ্ঠী গোষ্ঠী জাতি তৈরি হলো। সেটা আস্তে আস্তে ভেঙে চুরে বড় একটা জাতি তৈরি হয়ে গেল। পরবর্তীতে যেটা হলো দেখো, দ্য মিডল ইংলিশ পিরিয়ড হুইচ স্প্যান্স অ্যাপ্রক্সিমেটলি, যেটা অ্যাপ্রক্সিমেটলি বলা হচ্ছে, এক্স্যাক্টলি ডেট বলা মুশকিল এই এজগুলোতে,
এখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে কি, দেখো, দিস এরা বিগ্যান উইথ দ্য নরমান কনকুয়েস্ট। এটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নরমান কনকুয়েস্টের মাধ্যমেই মেনলি এই পিরিয়ডটা শুরু হয়। শুরু হওয়ার সাথে সাথে আরও কী কী ঘটেছিল সেটা যদি আমরা দেখি, স দ্য রাইজ অফ ফিউডালিজম, ফিউডালিজমের উত্থান ঘটলো। এছাড়াও আরও কিছু কিছু ছোটো ছোটো যুদ্ধ হলো, ছোটো ছোটো বলা যাবে না, বেশ লং, হ্যাঁ, যেমন হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, তারপর হচ্ছে তোমার দ্য ওয়ার্স অফ রোজেস, হ্যাঁ, এবং এন্ডেড উইথ দ্য ডন অফ রেনেসাস, এবং এটা শেষ হলো রেনেসাসের উত্থানের মাধ্যম দিয়ে। রেনেসাস শুরু হলো আধুনিক মানে মিডল ইংলিশ পিরিয়ড পরবর্তী এইজে। তাহলে রেনেসা কি এগুলো আমরা জানবো, ওয়ার্স অফ রোজেস কি, 100 ইয়ার্স ওয়ার কি, এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেনে থাকে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। তো আমরা স্যার এগুলো তোমরা একটু পড়বা, আমরা এখান থেকে পড়াটা একটু শুরু স্যার করি। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা কি বাকি সবার সমস্যা না তোমার শুধু না স্যার স্যার সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে মনে হয় তোমার সমস্যা নেটের, হ্যাঁ। আচ্ছা স্যার আমিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে নেট সমস্যা। যদি কেউ দেখতে না পারো তাহলে আমার এখানে সমস্যা, আর যদি কেউ কেউ দেখতে পাও কেউ কেউ দেখতে পাও না তাহলে তোমাদের নেটের সমস্যা হতে পারে। ঠান্ডার জন্য হয়তো নেট একটু ঝামেলা দেখতে করতে পাচ্ছি। পারে। নেট একটু স্লো থাকতে পারে, এটা একটু খেয়াল রেখো। ওকে, কথা তো শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ওই নেটের সমস্যা, কারণ মানে ভিডিওটা নিতে পারছে না, সাউন্ডটা হয়তো বা নিচ্ছে, এই জন্য সমস্যা। ওকে, তো দেখো, প্রথমটা হচ্ছে দ্য নরমান কনকোয়েস্ট অ্যান্ড দ্য রাইজ অফ ফিউডালিজম। এটাকে খুবই মনোযোগ দিয়ে বুঝবা যে এটা কেন হলো, কিভাবে হলো, এর পিছনের কারণগুলো কি, এবং এটা ঘটার পরে কি কি ঘটনা ঘটলো, কারণ এটা একটা শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আসে পরীক্ষাতে, ঠিক আছে, শর্ট কোশ্চেনের একটা স্যার বিষয়। ফিউডালিজম বলতে কি বোঝায়? হ্যাঁ, আসছি, ওটা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে, টেনশন নিও না সব। দেখো, উইলিয়াম দ্য কনকুয়ারার, তাহলে রাজার নাম কি? উইলিয়াম দ্য কনকুয়ারার। কি করলো? ডিফিটেড কিং হ্যারোল্ড অ্যাট দ্য বেটল অফ হাস্টিং। তাহলে বেটল অফ হাস্টিং কি? হাস্টিং একটা জায়গা নাম, যেমন আমরা বেটল অফ গেটিসবার্গ পড়েছিলাম না, বেটল অফ গেটিসবার্গ। হ্যাঁ, তাহলে গেটিসবার্গ কি ছিল? ওটা কিসের নাম? গেটিসবার্গ কিসের নাম? জায়গার নাম। জায়গার নাম। হ্যাঁ, তাহলে হাস্টিংয়ে যুদ্ধ হয়েছিল উইলিয়াম দ্য কনকুয়ারার এবং কিং হ্যারোল্ডের সাথে। কিং হ্যারোল্ড ছিলেন হচ্ছে লাস্ট অ্যাংলো স্যাক্সন কিং, ঠিক আছে, লাস্ট অ্যাংলো স্যাক্সন কিং হচ্ছে কিং হ্যারোল্ড। তাকে পরাজিত করে উইলিয়াম দ্য কনকুয়ারার, তার নাম, তিনি কি করলেন? দেখো, ইংল্যান্ডের ক্ষমতা দখল করে দিলেন। দ্য কনকুয়েস্ট ইন্ট্রোডিউস আ নিউ রুলিং ক্লাস অফ নরমান নোবেলস। তাহলে ওই যে অ্যাংলো স্যাক্সনদের যে প্রভাবটা ছিল সেটা কমে গেল এবং নরমানরা ক্ষমতা নিয়ে নিল, বুঝতে পারছো? নরমানরা ক্ষমতা নিল, তখন নামটা হয়ে গেল কি? অ্যাংলো নরমান, ঠিক আছে তো? অ্যাংলো স্যাক্সন থেকে হয়ে যাবে কি? অ্যাংলো নরমান। দেখো, দ্য কনকুয়েস্ট ইন্ট্রোডিউস আ নিউ রুলিং ক্লাস অফ নরমান নোবেলস হু স্পোক ওল্ড নরমান ফ্রেঞ্চ। তাহলে তাদের ভাষা ছিল হচ্ছে ফ্রেঞ্চ আর কি। তাহলে যারা আসলো তারা ফ্রেঞ্চ ভাষা, সাথে সাথে তাদের দেখো ব্রড দেয়ার কাস্টমস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিউডাল সিস্টেম টু ইংল্যান্ড। এখন এই ফিউডাল কথাটা আসছে, তাহলে ফিউডাল শব্দটা দিয়ে কি বোঝায় আমরা একটু দেখি। দেখো, ফিউডালিজমটা কি বলতে বোঝায় আমরা একটু খেয়াল করি। আমরা ওই যে 12 ভূঁইয়ার নাম শুনেছি, 12 ভূঁইয়া। জি স্যার। তারা কি করতো? তারা ছিল জমিদার, তাই না? 12 ভূঁইয়ারা কি ছিল? জমিদার। আমরা দেখি তো জমিদার। 12 ভূঁইয়া কারা? দেখো, এটা যদি আমরা দেখি, দেখো, 12 ভূঁইয়া বলতে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে 16 শতাব্দীতে বাংলায় প্রতিরোধ গড়ে তোলা 12 জন শক্তিশালী সামন্ত। এই যে ফিউডালিজম মানে হচ্ছে সামন্ত, রাজা বা জমিদারকে বোঝানো হয়, ঠিক আছে, যাদের মধ্যে ঈশা খা, মুসা খা ইত্যাদি ছিলেন, ঠিক আছে তো? এরা ছিলেন কি? ছিল জমিদার। এদের দেখো, বিশেষ করে ভূঁইয়া বলতে কি বোঝায়? ভূঁইয়া শব্দটি হচ্ছে ভূমি বা জমি থেকে এসেছে, যার অর্থ হলো জমির মালিক বা জমিদার। কিভাবে তারা জমিদার হতো বলো? এরা ছিলেন বাংলার স্থানীয় সামন্ত প্রধান, যারা মুঘলদের আধিপত্যের বিরুদ্ধে কি করে? তারা স্বাধীনতার খবর দেয়। মানে তারা জমিদার কি? তারা মুঘল সাম্রাজ্যের অধীনে কিছু কিছু এলাকার ভূমির অধিকার রাখত এবং ভূমি তারা কৃষকদের দিয়ে চাষ করত এবং তারা সেখান থেকে ট্যাক্স পেত, ঠিক আছে তো? এইভাবে মোটামুটি তারা
মানে কি বলবো, তাদের আধিপত্য বিস্তার করেছিল। এখন এই ফিউডালিজম বলতে সামন্তবাদকে বোঝায়। দেখো আমরা যদি একটু মিনিংটা দেখি, মিনিং অফ ফিউডালিজম ইন বাংলা। দেখো এখানে কি লেখা আছে, সামন্ততন্ত্র। সামন্ত, ওই যে যেটা আমরা পেলাম না ওখানে 12 ভূঁইয়ারা কি ছিল, সামন্তবাদ, তাই তো, সামন্ততন্ত্র। হ্যাঁ, ফিউডাল সিস্টেম দ্বারা কি কি থাকে তাদের অধীনে, জমিদারি, জমি, প্রথা, এইগুলো ছিল। দেখো তারা কি কি করতো, ভূমির বিনিময়ে সেবা বা শ্রম প্রদান করতো বিভিন্ন সম্রাট বা রাজার অধীনে। দেখো ফিউডালিজম ইজ কল্ড, দেখো সামন্ততন্ত্র, হুইচ রেফার্স টু দ্য মেডিয়েভাল ইউরোপিয়ান সোশ্যাল পলিটিক্যাল সিস্টেম, যেখানে ল্যান্ড, ল্যান্ড মানে কি জমি, যাকে ফাইভস বলা হতো, ওয়াজ এক্সচেঞ্জ ফর মিলিটারি সার্ভিস। তার মানে মিলিটারি সার্ভিসের বিনিময়ে মোগলরা তাদের জমি দান করত, অ্যান্ড লেবার, ক্রিয়েটিং আ হায়ারকি ফ্রম কিংস টু লর্ডস টু ভ্যাসেলস। বিভিন্ন স্টেপ বাই স্টেপ সিস্টেম ছিল আর কি। হ্যাঁ, ডিফাইনিং সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড, তাহলে আমরা ফিউডালিজম বলতে বোঝাচ্ছি জমিদারি প্রথার মাধ্যমে, জমি বিনিময়ের মাধ্যমে রাজারা বা তখনকার সম্রাটেরা যে মিলিটারি সার্ভিস বা পাওয়ারকে তারা যে এনজয় করত যাদের কাছ থেকে, তাদেরকে বলা হতো ফিউডাল। হ্যাঁ, তো সেইখান থেকে এই কথাগুলো এসেছে। দেখো, দ্য ডোমিনেন্ট সোশ্যাল সিস্টেম ইন মেডিয়েভাল ইউরোপ ইন হুইচ দ্য নোবিলিটি হেল ল্যান্ডস ফ্রম দ্য ক্রাউন, এই যে রাজার কাছ থেকে তারা জমি, জমি কি কি করতো, হেল মানে কি অধিকার করতো, ঠিক আছে, জমি অধিকার করতো কিসের বিনিময়ে বলো তো, রাজাকে তারা কি দিত, মিলিটারি সার্ভিস। মিলিটারি সার্ভিস দিত, পাওয়ার দিত। দেখো ইন এক্সচেঞ্জ ফর মিলিটারি সার্ভিস অ্যান্ড ভ্যাসালস। এখন ওই ভ্যাসালসটা কি জিনিস, দেখো ভ্যাসালস মানে হচ্ছে হোল্ডার অফ ল্যান্ড, ওই ফিউডালিস্ট সিস্টেমের মাধ্যমে। মানে এটা একটা একটা স্টেপ, যেমন হচ্ছে আমাদের জাগিদার। আমাদের কি জেলা ভিত্তিক ইয়া থাকে না, প্রথমে ইউনিয়ন পরিষদ, তাই না, তারপরে কি জেলা পরিষদ, তারপরে বিভাগ, তারপরে একদম রাজধানী পর্যায়ে যেমন একটা স্টেপ বাই স্টেপ সিস্টেম থাকে, এখানেও ভাসাল হচ্ছে এরকম একটা মানে লেভেল। তাহলে হচ্ছে ওয়ার ইন টার্ন টেনেন্টস অফ দ্য নোবেলস হোয়াইল দ্য পিজেন্ট, আর পিজেন্ট হচ্ছে কৃষকেরা, যারা এই মানে নোবেলদের অধীনে তারা শ্রম দিয়ে কাজ, মানে শ্রমের বিনিময়ে মানে ইয়া পেত, অর্থ পেত। আর এই যারা ফিউডাল সিস্টেমের অধীনে ছিল তারা তো ফসল পেত বা ওর, আর হচ্ছে রাজারা তাদের কাছ থেকে কি পেত, মিলিটারি সার্ভিস পেত। এরকম একটা সিস্টেম ছিল, স্টেপ বাই স্টেপ সিস্টেম। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ফিউডালিজম। কি কথা বোঝা গেল? জি স্যার। এবং এটা এই সময়ে শুরু হয়েছে। দেখো এই সময় থেকে শুরু হয়েছে। মিডিয়েভাল পিরিয়ড বলা হচ্ছে না, মিডিয়েভাল মানে হচ্ছে মিডিল বা মধ্যযুগ, বুঝতে পেরেছো, মধ্যযুগের একটা সিস্টেম এটা কিন্তু। তারপর হচ্ছে দিস শিফট ইন পলিটিক্যাল পাওয়ার হ্যাড অ্যান ইমিডিয়েট অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তাহলে নিশ্চয়ই এই যে একটা কি বলবো, রাজনৈতিক পরিবর্তন আসলে তো ভাষা এবং সাহিত্যের মধ্যেও পরিবর্তন আসে, তাই না? এখানে জি নতুন স্যার। একটা ভাষা কিন্তু যুক্ত হলো। কি ভাষা যুক্ত হলো যেন? ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চ। তাহলে ফ্রেঞ্চটা কিন্তু যুক্ত হয়ে গেল। যেমন আমাদের বাংলা ভাষা কি পিওর কি বাংলা না বিভিন্ন ভাষার সংমিশ্রণ? বিভিন্ন ভাষা। এখানেও এরকমটা ঘটেছে। দেখো ওল্ড ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যাংলো সেকশন, তাহলে অ্যাংলো সেকশনদের ল্যাঙ্গুয়েজকে আমরা ওল্ড ইংলিশ বলছি। সেই ওল্ড ইংলিশ কি হলো, বিগ্যান টু মার্জ উইথ ওল্ড নরমান ফ্রেঞ্চ, এবং ধাপে ধাপে এটা ডেভেলপড হয়ে গেল কিসে, ডেভেলপিং ইনটু মিডল ইংলিশ। মিডল ইংলিশ। তাহলে আন্ডার নরমান রুল ইংলিশ সোসাইটি ওয়াজ রিঅর্গানাইজড অ্যালং ফিউডাল লাইন্স। দেখো, হ্যাঁ, উইথ আ হায়ারকি অফ লর্ডস, ভ্যাসালস, সার্ভ, যেটা আমরা পড়ে আসলাম। দিস ফিউডাল সিস্টেম ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য লিটারেচার অফ দ্য টাইম। তাহলে এটা সাহিত্যেও কিন্তু প্রতিষ্ঠিত, মানে এগুলো ফুটে উঠেছে, হ্যাঁ, রিফ্লেক্ট করেছে। হুইচ অফেন এমফাসাইজ দ্য থিমস অফ লয়ালটি, ডিউটি, শিভালরি, এগুলো বিশেষ করে সাহিত্যকর্মের ভিতরে এরকম এসে গেল। দেখো আর্লি মিডল ইংলিশ লিটারেচার সাচ অ্যাজ রোমান্স অফ স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট। দেখো এরকম সাহিত্যকর্মের ভিতরে এই ফিউডাল সিস্টেমটা কিন্তু দেখা যায়। তারপর এক্সাম্পলিফাইজ দিস ভ্যালুস থ্রু ইটস পোর্ট্রেয়াল অফ নাইটস অ্যান্ড দেয়ার কোড অফ শিভালরি। নাইট কারা বলো তো? হু আর দ্য নাইটস? নাইট বলতে কাদের বুঝি আমরা? সৈন্য। নাইট বলতে সবসময় যে আমরা সেনাবাহিনী বা এরকম কিছু বুঝবো তা না। তাদের একটা
একটা স্টেপ, হ্যাঁ, এরকম আর কি বিষয়। দেখো, ইন মিডিল এজেস আ ম্যান হু সার্ভড হিজ সভরেন অর লর্ড অ্যাজ আ মাউন্টেড সোলজার ইন আর্মার। মাউন্টেড সোলজার বলতে কি বোঝায়, তার চেহারা একটু খেয়াল করো, এরকম মোটামুটি সে রাজাকে রক্ষা করার জন্য, রাজার সেবা দেওয়ার জন্য সে কি করতো, ঘোড়া চড়ে, এই যে মাউন্টেড বলা হচ্ছে, মাউন্টেড মানে ঘোড় সওয়ারকে বোঝা হয়, ঠিক আছে তো? তেই তাই বলছে, দেখো যে নাইট অ্যান্ড দেয়ার কোড অফ শিভালরি। কোড অফ শিভালরি বলতে, কোড মানে আচার আচরণ, আর শিভালরি মানে হচ্ছে রাজকীয় ভদ্রতা। ক্ষমতাকে বোঝায়। হ্যাঁ, দেখো শিভালরি মানে কি, যোদ্ধা, যুদ্ধ, ক্ষমতা। দেখো শিভালরি বলতে, দেখো নাইটলি সিস্টেম উইথ রিলিজিয়াস মোরাল অ্যান্ড সোশ্যাল কোড। কোড বলতে এখানে বলতেছি কোনো কোনো নাইট ধর্মীয় কাজে সেবাদান করত। যেমন হচ্ছে যখন আমরা থার্ড ইয়ারে পড়বো, থার্ড ইয়ারে দেখবা যে ওখানে ফেয়ারি কুইন নামে একটা এপিক আছে, সেখানে হিরো হচ্ছে একজন নাইট, রেড ক্রস নাইট বলা হচ্ছে, ঠিক আছে তো? তিনি মেনলি একজন, মানে কি বলবো, একজন হিরো যিনি ধর্মকে বা সত্যকে, হ্যাঁ, মানে মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠার জন্য কাজ করে। এরকম একটা শিভালরি সিস্টেম তৎকালীন সময়ে ছিল, যেগুলো সাহিত্যকর্মে কিন্তু উঠে এসেছে। হ্যাঁ, তাহলে দেখো কনসেপ্ট, আর এই কনসেপ্টটা মেনলি এসেছে কাদের কাছ থেকে? নরমান অ্যারিস্টোক্রেটিক আইডিয়াল থেকে। এটা অ্যাংলো সেকশন সময়ে ইংলিশ সমাজে ছিল না, এটা মেনলি এসেছে নরমানদের মাধ্যম দিয়ে। তাহলে দেখলাম যে নরমান কনকুয়েস্ট পরবর্তী যে ঘটনাটা ঘটেছে সেটা হলো কি, দুইটা। একটা হচ্ছে ভাষাগত একটা পরিবর্তন এসেছে, একটা মিক্সার এসেছে, আর একটা হলো কি পলিটিক্যাল সিস্টেমে একটা পরিবর্তন এসেছে। আর পলিটিক্যাল সিস্টেমে যেটা প্রবেশ করেছে সেটা হলো কি ফিউডাল সিস্টেম, তাই তো? কি এটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। তো দেখো, তা বলছে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। তাহলে ওই যে তারা যে সাথে করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলো, ফ্রেঞ্চ কালচার নিয়ে আসলো, সেগুলো এই ইংল্যান্ডে যে ইংলিশ লিটারেচারগুলো ছিল তার মধ্যে কিন্তু মিক্সড হতে শুরু করলো। তাই বলছে ক্যান অলসো বি সিন ইন দ্য লিটারি ফর্মস দ্যাট বিকাম পপুলার ইন ইংল্যান্ড ডিউরিং দিস পিরিয়ড। হ্যাঁ, দ্য রোমান্স জার্না, বিশেষ করে এই সময়ে, যেমন আমরা দেখলাম ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জানরা কি ছিল, কোন রাইটিংটা বেশি ছিল বলো তো? পোয়েট্রি। হুম, কোনটা ছিল? পোয়েট্রি না এপিক? পোয়েট্রি, এপিক পোয়েম। পোয়েট্রি ছিল। এখানে যেটা আসলো সেটা হলো রোমান্স। রোমান্স বলতে আমরা কি বুঝি? রোমান্স বলতে যেখানে হিরো থাকবে, হিরোইন থাকবে, যুদ্ধ থাকবে, হ্যাঁ, এরকম একটা কাহিনীকে আমরা মেনলি রোমান্স বলে থাকি। হ্যাঁ, যেমন আমাদের বাংলা সিনেমাগুলো হয় না, হিরো কি কখনো খারাপ কিছু করতে পারে বাংলা সিনেমা অনুসারে? বলো। না, হ্যাঁ, সে শক্তিশালী হবে, সে বুদ্ধিমান হবে, সে ধার্মিক হবে, সে সুন্দর হবে দেখতে, সুচরিত্রের হবে, হ্যাঁ, তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। তার একটা হিরোইন থাকবে, তার মানে কি সে হিরোইনকে রক্ষা করবে, হিরোইনের পিতামাতাকে রক্ষা করবে, গ্রামবাসীকে রক্ষা করবে, এইরকম যে গল্প কাহিনীগুলো, সেগুলোকে মেনলি রোমান্স বলা হয়ে থাকে, ঠিক আছে তো? তো এই সময়ে এই রোমান্সের লেখার যে প্রবণতাটা সেটা বেশি দেখা যায় এই মিডিল ইংলিশ পিরিয়ডে। তাই বুঝ দেখো দ্য রোমান্স জার্না হুইজ ফোকাসড অন টেলস অফ অ্যাডভেঞ্চার, এই যে অ্যাডভেঞ্চারাস স্টোরি, কোর্টলি লাভ, এই যে লাভ থাকবে, তাই না? হিরোর সাথে হিরোইন আসবে, রাজার মেয়ে হতে পারে, সেটা সেটা কোনো সেনার মেয়ে হতে পারে। chivalric ideals was introduced to England through French literature and became widely popular, এবং ব্যাপক পরিমাণে পপুলারও হয়ে যায়। যেমন এখানে আমরা কিছু এই সময় সাহিত্যকর্ম পেয়েছি, যেমন হচ্ছে জিওফ্রে চসারের দ্য নাইটস টেল। যদিও জিওফ্রে চসার আমরা মিডল ইংলিশ পিরিয়ডে পাবো, কিন্তু ওটা আলাদা একটা নাম করা হয়েছে, ঠিক আছে, আলাদা একটা এজের নামই আছে, তাই না, এজ অফ চসার। তারপরে দেখো হ্যাভলক দ্য ডেইন, মানে এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে কিছু রোমান্সের নাম, যে রোমান্সগুলো এই সময়ে লিখিত হয়েছে। আচ্ছা, তাহলে মেইন যে ঘটনাটা হচ্ছে নরমান কনকুয়েস্ট। তাহলে নরমান কনকুয়েস্টটা হয়েছিল কার কার মধ্যে বলো? উইলিয়াম উইলিয়াম আর কিং হ্যারল্ড। কিং হ্যারল্ড, তাই তো? যুদ্ধটার নাম কি ছিল? ব্যাটেল অফ ফাস্টিং, এবং সেটা হয়েছিল 1066-তে, তাই তো? তো যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি আর একটু দেখিয়ে যাই যে ফিচার্স অফ
হাস্টিংস। দেখো এখানে কি ঘটনা ঘটেছিল। দেখো দ্য ব্যাটল অফ হাস্টিংস 1066 featured key elements like the English shield wall on high ground, মানে তারা মানে নিজের দেশকে রক্ষা করার জন্য চায়নারা কি করেছিল বলতো, নিজের দেশকে হুনদের হাত থেকে রক্ষা করার জন্য তারা কি করেছে চায়নারা? ফোর্ট তৈরি করছিল। হ্যাঁ মহাপ্রাচীর নির্মাণ করেছেন। হ্যাঁ বিশাল প্রাচীর নির্মাণ করেছে, তাই তো? ঠিক এখানেও এরকম ঘটনা ঘটেছে। তারপরে নর্মাল কম্বাইন্ড আর্মস যেমন আর্চার, ইনফ্যান্ট্রি, মানে তাদের সেনাবাহিনী ক্ষমতা অনেক বেশি ছিল। দ্য ফেইন্ড রিট্রিট ট্যাটিক, তারা ভান করে রিট্রিট করে যে আমরা পারতেছি না, আমরা হেরে গেছি, এই বলে ফিরে যাওয়ার একটা ধান্দা করে, দিয়ে আবার পরবর্তীতে আবার আক্রমণ করে অপ্রস্তুত অবস্থায়। হ্যাঁ, এরকম কিছুর মাধ্যম দিয়ে তারা জিতে যায়। দেখো দ্য পিভটাল ডেথ অফ কিং হ্যারোল্ড, আর এখানে যেটা ঘটেছিল সেটা কি ছিল? কিং হ্যারোল্ড যিনি ছিলেন কি অ্যাংলো স্যাকশন কিং, লাস্ট কিং। দেখো কিং হ্যারোল্ড, কিং হ্যারোল্ড দ্য সেকেন্ড। আচ্ছা এখানে অনেকগুলো রাজা আছে, তার ভিতরে এখানে বোঝাচ্ছে কিং হ্যারোল্ড 1066 এইটা তিনি ছিলেন। দেখো এই যে হ্যারোল্ড গডউইনসন অলসো কল্ড হ্যারোল্ড দ্য সেকেন্ড ওয়াজ দ্য লাস্ট, দেখো হ্যাঁ, লাস্ট ক্রাউন অ্যাংলো স্যাকশন কিং অফ ইংল্যান্ড। Harold reigned 6 January 1066 until his death at the Battle of Hastings on 14th October 1066, the decisive Battle of Ranbar conquest. He was succeeded by William the Conqueror, the victor at Hastings. এই তাহলে হ্যারোল্ড, কিং হ্যারোল্ড দ্য সেকেন্ড, তিনি পরাজিত হওয়ার মাধ্যমে মোটামুটি অ্যাংলো স্যাকশন যে পিরিয়ডটা সেটা শেষ হয়ে গেল। অনেক সময় প্রশ্ন আসে, ব্রিফ কোশ্চেন, হোয়াই দ্য এজ 1066 ইজ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এই এজটা কেন ইম্পর্টেন্ট, সালটা কেন ইম্পর্টেন্ট বলো? ব্যাটল অফ হাস্টিং। ব্যাটল অফ হ্যাস্টিংস ব্যাটল অফ হ্যাস্টিংস ঘটেছিল, এবং এটা বলতে পারি কি নরমান কনকোয়েস্ট ঘটেছিল, তাই তো? বিকজ অফ দ্য নরমান কনকোয়েস্ট occurred between William the Conqueror and King Harold at the Battle of Hastings. এরকম করে সংক্ষেপে একটু লিখলেই হয়ে যায়। আর এখানে দুটো ঘটনা ঘটলো, ভাষাগত পরিবর্তন আসলো, ফিউডালিজম সিস্টেম আসলো, এবং ফিউডালিজম সিস্টেম তারপর হচ্ছে ফ্রান্সের যে সকল সাহিত্যকর্মের প্রভাব সবই ইংরেজি সাহিত্যের উপরে প্রভাব বিস্তার করার কারণে একটা বড় ধরনের পরিবর্তন দেখা গেল। এই জন্য একটা এজ ভিত্তিক নামকরণ করা হচ্ছে। এরপর এর সাথে সাথে যেটা ঘটলো, ওই যে দ্য গ্রোথ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আগের থেকে আরো বেশি কেমন হলো বলো? আরো বেশি উন্নত হলো। ডেভেলপ, আরো বেশি এক্সপ্যান্ড হয়ে গেল। হ্যাঁ, অ্যান্ড দ্য রাইজ অফ মিডিল ইংলিশ, এবং তখন এই মিডিল ইংলিশ পিরিয়ডের ইংলিশটাকে বলা হচ্ছে মিডিল ইংলিশ, আর অ্যাংলো স্যাকশন ইংলিশকে বলা হচ্ছে কি ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশ। তাই বলছে দেখো, হোয়াইল ফ্রেঞ্চ রিমেইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ কোর্ট, খেয়াল করো ইংলিশ কোর্টের ভাষা হয়ে গেল কি ফ্রেঞ্চ। কারণ কি সেই সময় প্রভাব কি কাদের ছিল, নরমানদের না স্যাকশনদের? কাদের প্রভাব বেশি হলো? নরমানদের। আর নরমানদের ভাষা ছিল ফ্রান্স, তাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল কোর্টের ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড নোবেলিটি ফর সেভারাল সেঞ্চুরিজ আফটার দ্য নরমান কনকোয়েস্ট, নরমান কনকোয়েস্টের পরে বেশ কয়েকশো বছর ভাষা হলো ইংল্যান্ডের, মানে কি বলো অফিসিয়াল ভাষা হলো ফ্রেঞ্চ। আর ইংলিশ তখনও কিন্তু কমন পিপলদের ভাষা ছিল। দেখো ইংলিশ কন্টিনিউ টু বি স্পোকেন বাই দ্য কমন পিপল। যেমন আমাদের দেশেও আমরা যদি একটু খেয়াল করি, যেমন ভাষা আন্দোলন মানে কি দেশ বিভাগের পর, হ্যাঁ, যে ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, তখন আমাদের পাকিস্তানের ভাষা কি হবে সেটা নির্ধারণ করতে গিয়ে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কি চাপিয়ে দিচ্ছিল বলো? হ্যাঁ, উর্দু। কিন্তু যদি উর্দু এদেশের ভাষা হতো, তখনও সাধারণ মানুষের ভাষা কি কি হতো বলো তো? বাংলা হতো। যে উর্দু হতো অফিসিয়াল ভাষা, আর আমাদের বাংলা হতো আমাদের কমন পিপলদের ভাষা, এরকম একটা ব্যাপার ছিল। তাই বলছে কিন্তু ওভার টাইম ইংলিশ গ্র্যাজুয়ালি রিঅ্যাসার্টেড ইটসেলফ, কিন্তু যেহেতু কমন পিপলের ভাষা, এটা কিন্তু মানুষের মধ্যে চর্চা হয়েছে বেশি, এই জন্য ফ্রেঞ্চ ভাষাটা কিন্তু অত বেশি প্রভাব বিস্তার করতে পারেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে।
তাই বলছে কি দেখো, স্পেশালি ফলোইং দ্য লস অফ ইংলিশ দেখো টেরিটরিজ ইন ফ্রান্স হুইচ হেল্প টু ডিস্টেন্স ইংল্যান্ড ফ্রম ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। মানে দেখো, দ্য লস অফ ইংলিশ টেরিটরিজ ইন ফ্রান্স, তাহলে ফ্রান্সের অধীনে যে সকল ইংলিশ এলাকাগুলো ছিল সেগুলো কিন্তু হারিয়ে ফেলে। ব্যাপারটা ঠিক এরকম যেমন আমেরিকাতে যে সকল মানুষকে আমরা দেখি সাদা চামড়ার, তারা আসলে কারা ছিল? তারা কি সরাসরি আমেরিকারই, নাকি ইউরোপিয়ানরাই ওখানে গিয়ে থাকতে থাকতে ওখানকার বাসিন্দা হয়ে গেছে? কোনটা? ইউরোপিয়ানরা ইউরোপিয়ান। ইউরোপিয়ানরা। তা সেই হিসাবে আবার তখন কি হলো, ইউরোপিয়ানরা ওখানে থাকতে থাকতে যখন দেখলো যে না এ দেশটা আমাদের হয়ে গেছে, তখন তারা নিজেরাই আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যে আমরা তোমাদের অধীনে থাকবো না। ব্যাপারে ঠিক এরকম। তা ফ্রান্সরা আসলো, দখল করে নিল, দিয়ে কি করলো, ওই নরমানরা আবার এই নিজস্ব দেশ বলে তারা মনে করলো, এবং তখন তারা আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, 100 ইয়ার্স ওয়ার। ঠিক আছে তো? সেই যুদ্ধে ফ্রান্স থেকে তারা আবার আলাদা হয়ে গেল। ব্যাপারটা এরকম হয়েছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে হয়তো কয়েক জেনারেশন পরে হয়েছে, সাথে সাথে তো হবে না। কারণ এক মনে করো যে তুমি বাংলাদেশে আসছো, তুমি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছো, তুমি হচ্ছে ইংল্যান্ডের নাগরিক, তুমি এখন বাংলাদেশে থাকো, তাহলে তোমার কি বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্মাবে বলো তো? না, ইংল্যান্ডের প্রতি কিন্তু তুমি থাকে। এখানে আছো, তুমি বিয়ে করেছো বাংলাদেশের মেয়েকে, তার সন্তান হলো, তাহলে ওই সন্তানটার ভালোবাসা কি ইংল্যান্ডের প্রতি হবে না বাংলাদেশের প্রতি হবে? বাংলাদেশ। বাংলাদেশের প্রতি। তাই না? এরকম যদি কয়েক জেনারেশন থাকে, এরকম কয়েক জেনারেশন থাকতে থাকতে দেখা যাবে যে যে মানুষটা ইংল্যান্ডে ছিল সে বাংলাদেশে থাকতে থাকতে বাংলাদেশের প্রতি এমন একটা দেশপ্রেম জেগে উঠেছে যে সে আর ইংল্যান্ডের অধিকার মেনে নিতে চায় না। তো ব্যাপার ঠিক এরকম এখানেও ঘটেছে। এটা কয়েকবার ঘটেছে, কয়েক ধাপে ঘটেছে। হ্যাঁ, তাই বলতে দেখো, বাই দ্য 14th century ইংলিশ হ্যাড বিকাম দ্য ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ইন ইংল্যান্ড ওয়ান্স এগেইন। দেখো আবার 14th সেঞ্চুরির দিকে, কারণ এটা হবে মিডল ইংলিশ পিরিয়ডের শেষের দিকে। অলদো ইট হ্যাড আন্ডারগন সিগনিফিকেন্ট চেঞ্জেস ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ নরমান, দেখো ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন। তাহলে ফ্রেঞ্চ হচ্ছে ফ্রান্সের ভাষা, আর ল্যাটিন কাদের ভাষা বলো তো? ল্যাটিন কাদের ছিল? স্যার গ্রিক ল্যাটিন কাদের? রোমান। ইটালি, রোমান। রোমানদের। ওকে। The re-emergence of English as a literary language was partly influenced by political and social events. বিশেষ করে দেখো, in 1362 English was officially recognized as the language of the law courts, দেখো, with the statutes of pleading। তাই তো? যে স্ট্যাটুইটস মানে হচ্ছে একটা চুক্তি, সেই চুক্তির মাধ্যম দিয়ে ইংলিশকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয় কোর্টের, মার্কিং অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য রিভাইভাল অফ ইংলিশ ইন অফিসিয়াল অ্যান্ড লিটারি কনটেক্সট। বিশেষ করে আমরা চসার এইজটা যদি দেখি, জিওফ্রে চসার, দ্য মোস্ট ফেমাস রাইটার অফ দিস পিরিয়ড, রোড দ্য ক্যান্টারবেরি টেলস। নামটা খেয়াল রাখবা, ইন মিডিল ইংলিশ, তিনি মিডিল ইংলিশে ক্যান্টারবেরি টেলস লেখেন, মার্কিং আ সিগনিফিকেন্ট মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে এর আগে ইংলিশের লেখালেখি খুব কমই হয়েছে। চসার একজন ব্যক্তি যিনি কি করেছেন, কমন পিপলের ভাষাতে তিনি সাহিত্যকর্ম লিখেছেন। তাই বলছে দেখো যে চসার ইউজ অফ ইংলিশ ভার্নাকুলার, ভার্নাকুলার মানে বুঝো তো? না স্যার। ভার্নাকুলার মানে হচ্ছে মানুষের মুখের ভাষাকে মেইনলি বোঝায়। ঠিক আছে তো? হ্যাঁ, কমন ল্যাঙ্গুয়েজ বুঝে দেখো, স্পোকেন, দ্য ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট স্পোকেন বাই দ্য অর্ডিনারি পিপল ইন পার্টিকুলার কান্ট্রি অর রিজিয়ন। ঠিক আছে, এটাকে বলে ভার্নাকুলার। তাহলে সেই ইংলিশ ভার্নাকুলারে তিনি শুধু যে লিখেছেন, লেখার মাধ্যমে তিনি যে শুধু ইংলিশের স্ট্যাটাসটাকে বাড়িয়ে দিয়েছেন লিটারি ল্যাঙ্গুয়েজ হিসেবে তা না, বরং কি করেছেন, বাট অলসো হেল্প ইংলিশ এস আর ইস্টাবলিশ আ স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট, একটা ডায়ালেক্টকে স্ট্যান্ডার্ডাইজ করতে পেরেছেন। তোমরা যখন পড়বা থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্স পড়বা, তখন এটা দেখবা যে ভাষা কীভাবে স্ট্যান্ডার্ডাইজেশন হয়, একটা ছোট আঞ্চলিক ভাষা কীভাবে বড় পরিসরে একটা দেশীয় ভাষা রূপান্তর হতে পারে। তাহলে হুইচ উড ইভেনচুয়ালি বিকাম দ্য বেসিস ফর মডার্ন ইংলিশ। তাহলে সেই চসার যে মিডিল ইংলিশ দিয়ে সাহিত্যকর্ম লেখেন, সেটাই আস্তে আস্তে মডার্ন ইংলিশের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তাই চসারকে কি বলা হয় জানো তো? চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ঠিক আছে তো? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। এবং তিনি প্রথম যিনি ইংলিশ ভার্নাকুলারকে ব্যবহার করে তিনি সাহিত্যকর্ম রচনা করেছেন। তার আগে পর্যন্ত হয়নি। তার আগে ফ্রেঞ্চ ভাষাতে লেখা হয়েছে, বা হচ্ছে ল্যাটিনের লেখা হয়েছে, এরকম আর কি।
তাহলে এটা আমরা দেখলাম। তাহলে দ্বিতীয় ঘটনাটা হলো কি, গ্রোথ অফ ইংলিশ অ্যান্ড দ্য রাইজ অফ মিডল ইংলিশ। এই তাহলে প্রথম ঘটনা ছিল নরমান কনকোয়েস্ট এবং রাইজ অফ ফিউডালিজম। এখন যেটা আসবে সেটা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। এটা কি জিনিস ছিল, কাদের ভিতরে এটা হয়েছিল, এর প্রভাবটা কতখানি ছিল। দেখো, দ্য 100 ইয়ার্স ওয়ার 37 টু 1453, কত বছর হয়? এদিকে হচ্ছে 53 বছর, আর ওদিকে কত? এদিকে কত বছর? 63 বছর নাকি? 53 63 কত হয় বলো? 53 63 116 মতো। 116 বছর। তাহলে 116 100 ইয়ারেরও বেশি হলেও এটাকে 100 ইয়ার্স ওয়ার বলা হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো, one of the most significant political events of the Middle English period was the 100 years war between England and France. তাহলে যে নরমানরা এখানে এসেছিল, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ভাষা নিয়ে এসেছিল, তারাই আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ঠিক আছে তো? তাহলে এই যে 1337 সালে যদি আমরা দেখি, এই সময় কি অ্যাংলো স্যাক্সন ছিল না অ্যাংলো নরমান ছিল বলো? নরমান। তার মানে এখানে নরমানরা আছে, তাহলে কেন ফ্রান্সের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করতে হবে? তাহলে দিস prolonged conflict which lasted from 1337 to 1453, 1453 মোটামুটি ওই যে তোমার রেনেসাঁস উত্থানের একটা টাইম আর কি, involved a series of battles over claims to the French throne. ফ্রেঞ্চ থ্রোন দাবি করতেছে কারা, বুঝতে পারছো? ইংল্যান্ড দাবি করতেছে যে ফ্রান্সের সিংহাসন তাদের। কেমন ভাবে দাবি করলো? কারণ এই যে নরমান যারা ছিল ওরা তো ফ্রেঞ্চ জাতি ছিল, তাই না? তারা আবার বলতেছে কি, আমরা এখন ফ্রান্সের সিংহাসন দাবি করি। অ্যান্ড হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন ইংলিশ আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনাল প্রাইড। হ্যাঁ, মানে মোটামুটি নরমানদের অধীনে ইংলিশ জাতি কিন্তু জাতীয়তাবাদে, মানে কি বলবো, একটা শক্তিশালী মানে যে একাত্মতা বোধ সেটা কিন্তু অর্জন করে। হ্যাঁ, জাতীয়তাবাদ কিন্তু খুব একটা বড় একটা মানে কি বলবো ফিলিং, যে ফিলিংটা একটা জাতিকে কি করে, ডিভাইডেড করে ঐক্যবদ্ধ করে, নাকি একত্রিত করে বলো? একাত্ম করে, একত্রিত করে। একত্রিত করে। যেমন একত্রিত করে। ভাষা আন্দোলন আমাদের কি করেছিল বলো? স্যার আমাদের জাতীয়তাবাদ ঐক্য করেছিল আমাদের। বাংলাদেশি তার বাঙালি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদে করেছিল। উজ্জীবিত করে আমাদের 71 পর্যন্ত আমাদের স্বাধীনতা যুদ্ধে ঠেলে দিয়েছিল। ঠিক আছে, এরকম। হচ্ছে দিস দ্য ওয়ার ফুয়েল দ্য সেন্স অফ ইংলিশ প্যাট্রিয়টিজম। দেখো এই যে, হ্যাঁ, ইংলিশ জাতীয় মানে দেশপ্রেম, যেটা আমাদের বাঙালি দেশপ্রেম ছিল। অ্যান্ড প্রমোটেড দ্য ইউজ অফ ইংলিশ ইন বোথ লিটারেচার অ্যান্ড গভর্নমেন্ট। এবং এই যুদ্ধের কারণে ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তারা বাদ দিল। ফ্রান্সের সাথে যুদ্ধ হচ্ছে, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আমরা কেন ইউজ করব? তখন তারা লিটারেচার এবং গভর্নমেন্ট দুই জায়গাতেই তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুরু করলো। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যা ঘটেছিল ওখানে তাই হয়েছিল। As the war continued, England's separation from France, দেখো, became more pronounced, যে ইংল্যান্ড আর ফ্রান্সের অধীনে থাকবে না। And the English nobility increasingly embraced the English language, এবং যারা উঁচু সমাজের মানুষ ছিল তারাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রহণ করলো ফ্রান্স বাদ দিয়ে। This period saw the rise of patriotic literature. এখানে অনেক সাহিত্যকর্ম রচিত হয়েছে যেগুলো দেশপ্রেমের উপর, যেমন 1971 সালের আমাদের স্বাধীনতার উপর ভিত্তি করে বা হচ্ছে ভাষা আন্দোলনের উপর ভিত্তি অনেক সাহিত্যকর্ম আছে না আমাদের? জি। এখানেও কিন্তু এরকম অনেক সাহিত্যকর্ম রচিত হয়েছে, যেমন such as the works of chroniclers like জন গাওয়ার and Thomas Malory's, দেখো, লি মর্টিডি আর্থার, which celebrated English history, myth and heroism. The themes of chivalry, honor and loyalty became prominent. ওই যে chivalry যেটা রোমান্স যে কাহিনীগুলো, সেগুলো এখানে আরো বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে ইংলিশ সাহিত্যে। যদিও এগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে এসেছিল, কিন্তু এগুলো ইংলিশ লিটারেচারে অ্যাড হয়ে গেল, এবং সেইটার প্রভাব কি করলো ইংলিশ সাহিত্যের মধ্যে পড়ার কারণে ইংলিশ সাহিত্য মডিফাইড হয়ে গেল আর কি। অ্যাজ রিফ্লেক্টেড ইন ওয়ার্কস লাইক দ্য, দেখো, অ্যালিটারেটিভ মর্টিডি আর্থার, আ পোয়েটিক রিটেলিং অফ কিং আর্থার্স হিরোইক ব্যাটল, মানে তৎকালীন সময়ে রাজা দেখা হয়েছে কিং আর্থারকে। তো হু ইজ কিং আর্থার, আমরা যদি একটু খেয়াল করি, ইনি আসলে সত্যিকারের কোনো রাজা নাকি জাস্ট একটা ফিকশনাল? দেখো, দেখো এইখানে বলা হচ্ছে কি কিং আর্থার আসলে কি
দেখো ফিগার ফ্রম মেডিয়েভাল রোমান্স অ্যান্ড ফোকলোর। দেখো কিং আর্থার ইন ইংল্যান্ড ইজ আ লিজেন্ডারি ব্রিটিশ কিং। A figure from medieval romance and folklore, possibly based on 6th century British war leader who fought Saxon invaders. Though no definitive historical evidence confirm his existence. দেখো হিস্ট্রিক্যাল কোনো অস্তিত্ব আমরা পাবো না যে কিং আর্থার বলে কেউ ইংল্যান্ডের রাজা ছিলেন কিনা। এটা একটা ফিকশনাল ক্যারেক্টার, বুঝতে পারছো? কারণ সেই সময়ে ওই যে কিংদের বা হচ্ছে তারা hero, অ্যাংলো সেকশনের সময় তো hero একটা কিং আর্থার ছিল। যেমন আমরা দেবদাস পার্বতী পড়েছি না, জানো নাম শুনেছো দেবদাস পার্বতী? হ্যাঁ? শরৎচন্দ্র ওটা কি হিস্টোরিক্যাল কাহিনী নাকি আসলে ফিকশনাল কাহিনী, কোনটা? ফিকশনাল কাহিনী। হ্যাঁ ফিকশনাল, কিন্তু তারপরে আমাদের কাছে মনে হয় কি এরা যেন মানুষ ছিল, তাই না? হ্যাঁ, এটা যেন কোনো সময় মানুষ ছিল। যেমন হচ্ছে আমরা যদি ডক্টর ফাস্টাসের কথা ভাবি, ডক্টর ফাস্টাস কি বাস্তবিক কোনো ক্যারেক্টার নাকি আসলে ফিকশনাল কোনো ক্যারেক্টার, কোনটা বলো তো? হ্যাঁ ফিকশনাল একটা ক্যারেক্টার। ফিকশনাল। হ্যাঁ, তো যাই হোক, তাহলে তারা এইভাবে কি লিখছে দেখো, পোয়েটিক রিটেলিং অফ কিং আর্থার। তাহলে কিং আর্থার ছিল 6th সেঞ্চুরি, কিন্তু সেই সময়ে পরবর্তীতে সেটা তাকে উপলক্ষ করে তৎকালীন সময়ে রাজাদেরকে ইনডিরেক্টলি বা হচ্ছে মেটাফরিকলি কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্য ওয়ার অলসো লিড টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ইন ইংল্যান্ড। এই যে 100 ইয়ার্স ওয়ারে ইকোনমিক এবং সোশ্যাল চেঞ্জও হয়। অ্যাজ দ্য ডিমান্ডস অফ ওয়ার টাইম ট্যাক্সেশন মিলিটারি সার্ভিস স্ট্রেইন দ্য ফিউডাল সিস্টেম। এখানে একটা ঘটনা আছে। তাহলে ওই যে নরমান কনকোয়েস্টের মাধ্যমে এখানে ফ্রেঞ্চ কি হলো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেমন আসলো তেমনি ফিউডালিজম আসলো। কিন্তু ইংল্যান্ড যখন ফ্রান্সের সাথে যুদ্ধ করছে 100 বছর ধরে, তখন ওখানে সেনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের গোলা বারুদ সরবরাহ করা, অনেক টাকা পয়সার ব্যাপার না এগুলো, বলো তো? বাজেটের সবচেয়ে বড় খাত বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় খাত কোনটা জানো? হ্যাঁ প্রতিরক্ষা। প্রতিরক্ষা হচ্ছে সবচেয়ে বড় বাজেট, যেটা হচ্ছে আর্মিদের জন্য রাখা হয়। হ্যাঁ, নেভি আর্মি এদেরকে দিতে হয়, তারা দেশ রক্ষা করে। তো এটার জন্য কি করা হলো, এই ওয়ার টাইমে ট্যাক্সেশন এবং মিলিটারি সার্ভিস বাড়ানোর জন্য ট্যাক্স চাপানোর কারণে কি হলো, যে যারা হচ্ছে কৃষক বা লোয়ার শ্রেণীর সিটিজেন তাদের উপর একটা প্রভাব বিস্তার শুরু হলো। এর কারণে হবে কি, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, মানুষ অপুষ্টিতে ভুগবে। এর কারণে কিন্তু একটা রিভোল্ট হয়েছে, পিজেন্ট রিভোল্ট নামে একটা রিভোল্ট হয়েছে। দেখো খেয়াল করো, ম্যানি পিজেন্টস অ্যান্ড লোয়ার ক্লাস সিটিজেন্স বিগ্যান টু কোশ্চেন দ্য রিজিড সোশ্যাল হায়ারার্কি। হ্যাঁ, তারা বলতে শুরু করছে যে এটা কেন করা হবে। আর ডিসকন্টেন্ট দ্যাট উড সুন এক্সপ্লোড ইন দ্য ফর্ম অফ রিভোল্ট, মোস্ট নোটেবলি দ্য পিজেন্ট রিভোল্টস অফ 1381। তাহলে পিজেন্ট রিভোল্টের একটা পিছনের কারণ হচ্ছে কি, এ 100 ইয়ার্স ওয়ার। বুঝতে পেরেছ? পিজেন্ট রিভোল্ট মানে হচ্ছে কৃষক বিদ্রোহ। যেমন আমাদের দেশে একটা বিদ্রোহ হয়েছিল, নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ, নাম শুনছো না? জি এখানে হলো পিজেন্ট রিভোল্ট বা হচ্ছে কৃষক বিদ্রোহ। This social unrest is reflected in literary works that critique the corruption and moral failings of the ruling class, such as the William Langland's Piers Plowman. দেখো পায়ার্স প্লাউম্যান নামে একটা রাইটিং, যেটা লিখেছেন কে, উইলিয়াম ল্যাংল্যান্ড। তিনি এখানে এই কৃষকদের যে মানে কি বলবো, এক ধরনের অসন্তোষ, ডিসকন্টেন্ট, এটাকে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, কারো মনে আনমিউট করা আছে নাকি? একটু মিউট রাখতে হবে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ তো ঠিক মতো, না কি অবস্থা? আচ্ছা ঠিক আছে। দেখো, হুইচ অ্যালেগরিকলি এক্সামাইন্স সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড দ্য মোরাল ডিক্লাইন অফ দ্য চার্চ। তাহলে পায়ার্স প্লাউম্যান এটা কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। দেখো এই যে, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, তাহলে হলো নরমান কনকুয়েস্ট অ্যান্ড দ্য রাইজ অফ ফিউডাল, এটা কিন্তু পর ঘটেছে। তারপরে আসলে হচ্ছে গ্রোথ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রাইজ অফ ইংল্যান্ড। তারপরে দেশাত্মবোধ শুরু হওয়ার কারণে হয়ে গেল 100 ইয়ার্স ওয়ার। 100 ইয়ার্স ওয়ারের কারণে হলো কি, পিজেন্ট রিভোল্ট। আর পিজেন্ট রিভোল্টের আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হলো ব্ল্যাক ডেথ অ্যান্ড ইটস আফটারমাথ। যেমন আমাদের এদিকে হয়েছে না 76-এর না মনন্তর না কিসের মনন্তর হয়েছে না, বলো? তাই তো? তারপরে দেখো, দ্য ব্ল্যাক ডেথ, আ ডিভাস্টেটিং প্লেগ
প্লেগ মানে বুঝি তো আমরা করোনার মতো মহামারী that swept through England in 1348 to 1349 and has a major impact on English society and literature. The plague killed a significant portion of the population. এই প্লেগে অনেক মানুষ মারা যায়, লিডিং টু লেবার শর্টেজ। এতে হয়ে যায় কি, ওই যে জমিদার যারা আছে তাদের তো কৃষক লাগবে, কিন্তু অনেক কৃষক তো মারা গেছে, এতে শ্রমজীবী মানুষ নাই। ইকোনমিক ইনস্ট্যাবিলিটি ঘটতে শুরু করেছে, অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করছে। যাদের টাকা আছে তারা অনেক দামে কিনে নিতে পারছে, যাদের টাকা নাই তারা না খেয়ে মরতেছে। অ্যান্ড সোশ্যাল আপহেভেল, হ্যাঁ, দ্য ড্রামাটিক পপুলেশন ডিক্লাইন অ্যাক্সিলারেটেড চেঞ্জেস ইন ফিডাল সিস্টেম। ওই যে ফিডাল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, কারণ কি সেই সময়ে আগে ছিল কি ফিডাল সিস্টেমে জমিদারদের প্রভাব ছিল, কিন্তু যখন কৃষকের পরিমাণটা কমে গেল, কৃষকের পরিমাণ যদি কমে যায় তাহলে কৃষকের মজুরি কি বেড়ে যায় না, বলো? জি স্যার। জি স্যার। তাই বলতেছে দেখো, অ্যাজ পিজেন্টস বা কৃষকেরা করলো কি, গেইন মোর বার্গেনিং পাওয়ার, তারা বার্গেনিং পাওয়ার করলো, যারা অল্প মজুরিতে আর কাজ করবে না। দ্য রিজিড সোশ্যাল স্ট্রাকচার বিগেন টু ব্রেক ডাউন। এতে হলো কি, ওই যে যাদের অনেক জমি আছে কিন্তু চাষ করার মানুষ নাই, চাষ হচ্ছে না, পর্যাপ্ত টাকা পাচ্ছে না, এতে দেখা যাচ্ছে অটোমেটিক তারা যে হাই সোসাইটির মানুষ ছিল সেটা আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই সময় দেখো, দ্য থিমস অফ মর্টালিটি, সাফারিং অ্যান্ড স্পিরিচুয়াল রিডেমশন বিকেম মোর প্রমিনেন্ট ইন লিটারেচার অ্যাজ আ রেজাল্ট অফ দ্য প্লেগ। এই প্লেগের কারণে ওয়ার্কস লাইক দেখো পায়ার্স প্লাউম্যান রিফ্লেক্ট দিস প্রিঅকুপেশন উইথ ডেথ, দ্য আফটার লাইফ অ্যান্ড দ্য সার্চ ফর স্পিরিচুয়াল ট্রুথ। দ্য ব্ল্যাক ডেথ অলসো হ্যাড আ ডেমোক্রেটাইজিং ইফেক্ট। হ্যাঁ, আগে অটোক্রেটিক পাওয়ার ছিল, তাই না, ক্ষমতা ছিল মানুষের, মানে যারা উঁচু সমাজের, কিন্তু যখন এই যে ব্ল্যাক ডেথ হলো তখন মোটামুটি সবার যেন আলাদা করে সমতা বিধান শুরু হয়ে গেল। অ্যাজ দ্য ডিক্রিজ ইন লেবার অ্যান্ড দ্য রাইজ অফ আ মোর প্রসপারাস ওয়ার্কিং ক্লাস, তাহলে ওয়ার্কিং ক্লাসটা আরও বেশি প্রসপার করছে, তারা আরও বেশি ক্ষমতাহীন মানে ক্ষমতাশীল হয়ে পড়তেছে, যেটা কি করছে, হেল্প টু ফস্টার আ গ্রোয়িং অডিয়েন্স ফর লিটারেচার ইন দ্য ইংলিশ ভার্নাকুলার। এতে ইংরেজি সাহিত্যে ইংরেজি ভাষা, বিশেষ করে আঞ্চলিক ইংরেজি ভাষা ব্যবহার করার যে প্রবণতাটা, এটা আরও বেশি বেড়ে যায়। তখন সাহিত্যকর্ম ওই লোয়ার ক্লাস মানুষদের মধ্যেও লেখা শুরু হয়ে যায়। বিশেষ করে উইলিয়াম ল্যাংল্যান্ড, এই যে পায়ার্স প্লাউম্যান যিনি লিখছেন, মানে যে লেখাটা, এটা তো ওই লোয়ার ক্লাস মানুষদের নিয়ে লেখা। কি কথা বুঝতে পারছো? তাহলে এখানে পরপর কয়টা ঘটনা ঘটলো, কি কি ঘটনা ঘটলো বলো তো? দ্য 100 Years War, তারপরে হচ্ছে প্রথমে কি নরমান কনকোয়েস্ট, তাই না? জি স্যার, নরমান কনকোয়েস্ট। ইংলিশ ন্যাশনালিজম, যেটা আমরা বলতেছি দেশপ্রেম, তাই তো, জাতীয়তাবাদ, ন্যাশনালিটি, এটার মাধ্যমে হলো কি 100 ইয়ার্স ওয়ার হয়ে গেল। ইংলিশ এবং ফ্রান্সের মধ্যে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হলো। এই যুদ্ধের একটা আফটার ইফেক্ট হচ্ছে কি বলো? পিজেন্ট রিভোল্ট আর ব্ল্যাক ডেথ। এবং হচ্ছে কি ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ। এরপর কি হলো? দ্য ওয়ার্স অফ দ্য রোজেস। এটা আবার কি জিনিস দেখো, এই রোজ হচ্ছে একটা মানে কি বলবো, যেমন আমাদের জানি যে আমাদের দেশের যে রাজনৈতিক ক্ষমতা রয়েছে, আমাদের বেশ কিছু পারিবারিক মানে রাজত্বের একটা ইয়া রয়েছে না, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, এরা তো মোটামুটি পরিবারতন্ত্রের মতোই নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, পরিবারতন্ত্রের মতো, যদিও এখন থার্ড জেনারেশন চলতেছে। বিএনপির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছি থার্ড জেনারেশন, জিয়াউর রহমান, এত বেগম খালেদা জিয়া, এবং শেষে হচ্ছে কি এখন হবে কে বিএনপির কর্ণধার? তারেক রহমান। এরকম আর কি। তোমরা যদি অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার দেখো তো দেখবা যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে মানে কি ওই যে বংশীয় যে রাজারা ছিল তাদের মধ্যে হচ্ছে এরকম হচ্ছে রোজ একজন। হ্যাঁ দেখো, দ্য ওয়ার্স অফ দ্য রোজেস আর সিরিজ অফ সিভিল ওয়ার্স ফট বিটুইন দ্য হাউস অফ ল্যাঙ্কাস্টার অ্যান্ড ইয়র্ক। দেখো এই যে খেয়াল করো, হাউস অফ ল্যাঙ্কাস্টার এবং হচ্ছে ইয়র্ক, এই দুইটা মানে কি বলবো রাজবংশের মধ্যে যুদ্ধ হয়। কিসের জন্য? ফর কন্ট্রোল অফ দ্য ইংলিশ থ্রোন, যে ইংরেজি যে মানে সিংহাসন দখল করতে হবে। মার্ক দ্য ফাইনাল ডিকেড অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের শেষের দিকের ঘটনা। দিস ইন্টারনাল কনফ্লিক্ট কি করে? উইকেন্ড দ্য নোবিলিটি অ্যান্ড ডিস্টাবিলাইজ দ্য ইংলিশ গভর্নমেন্ট, লিডিং টু পলিটিক্যাল কিওস অ্যান্ড দ্য লস অফ কনফিডেন্স ইন ট্রেডিশনাল ফিউডাল স্ট্রাকচার। The instability and violence of the Wars of Roses are reflected in literature of the time, particularly in the form of historical and romanticized retelling of English history. যেমন হচ্ছে স্যার থমাস ম্যালোরিস
লি মর্টিডি আর্থার, এটা ওখানে ওই কাহিনীগুলো রিটেন ডিউরিং দিস পিরিয়ড ক্যান বি সিন অ্যাজ আ বোথ রিফ্লেকশন on and a response to the political turmoil of the time. Mallory's portrayal of the Arthurian courts rise and fall mirrors the মোটামুটি এটাই উঠে এসেছে। শেষে আসলো কি দ্য এন্ড অফ ইংলিশ, দেখো মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড শেষ হবে এবং শুরু হবে কি রেনেসা, তাই তো রেনেসাস পিরিয়ড শুরু হবে। কীভাবে হলো দেখো, এটা আমরা পরবর্তীতে বলে দিচ্ছি যেহেতু আমাদের রেনেসা পিরিয়ডটা শুরু হবে, তাই না? The Middle English period gradually came to an end with the rise of Tudor dynasty. দেখো তাহলে এর আগে আমরা দুটো ডাইনাস্টি নাম শুনেছি, একটা ল্যাঙ্কাস্টার ডাইনাস্টি, একটা হচ্ছে ইয়র্ক ডাইনাস্টি। এরা মোটামুটি গন্ডগোল করার কারণে একটা কি বলবো একটা অস্থিরতা শুরু হয়, আর সেই সুযোগে টিউডার ডাইনাস্টি করলো কি সিংহাসন দখল করে নিল। ঠিক আছে তো, দেখো ফলোইং হেনরি দ্য সেভেন্থ ভিক্টরি ওভার রিচার্ড দ্য থার্ড, নামটা কি ব্যাটলের অ্যাট দ্য ব্যাটল অফ বসওয়ার্থ ফিল্ড ইন 1485। এই যুদ্ধে হেনরি দ্য সেভেন্থ রিচার্ড দ্য থার্ডকে পরাজিত করে ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করে নেয়, হুইচ এন্ডেড দ্য ওয়ার্স অফ রোজেস অ্যান্ড ব্রড স্ট্যাবিলিটি টু ইংল্যান্ড। ইংল্যান্ডের স্ট্যাবিলিটি আসলো। আর দিস ইভেন্ট মার্ক দ্য বিগিনিং অফ দ্য রেনেসা ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের রেনেসা শুরু হয়ে গেল। অ্যান্ড এরা ক্যারেক্টারাইজ বাই রিনিউস ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল। এখন রেনেসা কি সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করব। এছাড়াও দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস বাই উইলিয়াম ক্যাক্সটন ইন 1476। তাহলে প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করে বলো? উইলিয়াম ক্যাক্সটন, উইলিয়াম ক্যাক্সটন কত সালে? উইলিয়াম ক্যাক্সটন 1476। 1476 ভালো করে খেয়াল রাখবেন। এই সময়ে মোটামুটি প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হওয়ার কারণে সাহিত্যকর্ম তো আরো বেশি এক্সিলেটেড হয়ে গেল, হ্যাঁ, ত্বরান্বিত হয়ে গেল। হ্যাঁ, মনে করো আমাদের যদি এরকম এই যে লেখা বই প্রিন্ট করা এগুলো যদি এত বেশি না থাকতো তাহলে কি এখন যে বর্তমানে যে শিক্ষার যে মানে কি স্প্রেডটা আমরা দেখি এটা কি হতো বলো? না স্যার, হতো না। তাই দেখো দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস বাই উইলিয়াম ক্যাক্সটন in 1476 further accelerated the spread of literature and learning, helping to transition England from the Middle Ages to the early modern period. তাহলে এখানেই মেইনলি আমরা দেখতে পাচ্ছি at ব্যাটল অফ বসওয়ার্থ ফিল্ডের মাধ্যমে মিডল ইংলিশ পিরিয়ডটা শেষ হয়ে যায়, যেখানে হেনরি দ্য সেভেন্থ রিচার্ড দ্য থার্ডের উপরে জয়লাভ করে ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করে। তাহলে শুরু হয়েছিল যুদ্ধের নাম কি? শুরু হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে? ব্যাটল অফ হাস্টিং, যেটা ঘটেছিল উইলিয়াম দ্য থার্ড এবং কিং হ্যারল্ড দ্য সেকেন্ড এর মধ্যে। হ্যাঁ, উইলিয়াম দ্য কনকোয়ারার বলা হচ্ছে ওখানে 1066। আর শেষ হলো ব্যাটল অফ বসওয়ার্থ ফিল্ড 1485 এ, যেটা হচ্ছে টিউডার ডাইনাস্টির যিনি রাজা ছিলেন হেনরি দ্য সেভেন্থ, তিনি রিচার্ড দ্য থার্ডকে পরাজিত করেন। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আমরা যদি একটু তোমরা একটু এই অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার এই বইটা কি সবার কাছে আছে বলো? জি স্যার। আচ্ছা যদি থাকে একটু পিছনে যাও, পিছনে গেলে তোমরা ওই রাজবংশের বিভিন্ন ডাইনাস্টির যে সিরিয়াল সেটা তোমরা দেখতে পাবো। দেখি কততে আছে, তোমাদের বই থাকলে একটু দ্রুত বের করে আমাকে একটু জানাবা। আচ্ছা, 49 পেজ। এই যেখানে 149 পেজ, তাই না? দেখো অ্যাংলো স্যাকশন কিংদের কিন্তু আমরা পাই নাই, পেয়েছি? অ্যাংলো স্যাকশনদের কিংদের দিয়ে কিন্তু শুরু হয় নাই। ইংল্যান্ডের রুলারদের শুরু করা হয়েছে নরমান কিংদের মাধ্যমে। নরমান কিং এই যে 1066 উইলিয়াম দ্য কনকোয়ারার, যাকে আমরা বলছি কি উইলিয়াম দ্য ফার্স্ট, ঠিক আছে? উইলিয়াম দ্য ফার্স্ট, তার উইলিয়াম দ্য সেকেন্ড, হেনরি দ্য ফার্স্ট, এটা হচ্ছে কি নরমান কিং। তারপরে আসলো কি দেখো, দেখো প্ল্যান, দেখো নামটা কি প্ল্যান্টেজেনেট কিংস, এটা হলো রিচার্ড দ্য সেকেন্ড পর্যন্ত, তাই না? রিচার্ড দ্য সেকেন্ড। এবার হলো কি দেখো হাউস অফ ল্যাঙ্কস্টার, এই যে হাউড অফ ল্যাঙ্কাস্টার, আর মারামারি করছে হাউস অফ ইয়র্ক। এই দুই দলের মধ্যে মারামারি করে না বলো? দিয়ে রিচার্ড দ্য থার্ডকে পরাজিত করে কে? রিচার্ড দ্য থার্ডকে পরাজিত করে হচ্ছে হেনরি দ্য সেভেন্থ।
দিয়ে টিডের ডাইনেস্টি ক্ষমতায় আসে। তারপর এলিজাবেথ দ্য ফার্স্ট, এলিজাবেথ দ্য ফার্স্টের পরে শুরু হয় স্টুয়ার্ট, যেটা আমরা পাবো স্টুয়ার্ট ডাইনাস্টি। এভাবে কমনওয়েলথ হয়। তারপর দেখো হাউস অফ হ্যানোভার, যেটা বর্তমানে এখনো চলছে, হাউস অফ হ্যানোভার। হ্যাঁ, দেখো এখন বর্তমানে রাজার নাম কি ইংল্যান্ডের? চার্লস থ্রি। হ্যাঁ, চার্লস দ্য থার্ড, তাই তো? তাই তো? কারণ কি এখানে চার্লস দ্য ফার্স্ট আছে, চার্লস দ্য সেকেন্ড আছে, তারপরে আর তো নাই। এর জন্য পরবর্তী নাম হয়েছে কি চার্লস দ্য 3. থার্ড, তাই তো? হ্যাঁ, থ্রি বলবা না, বলবা থার্ড, ঠিক আছে তো? হু ইজ দ্য প্রেজেন্ট কিং অফ ইংল্যান্ড? এই যে চার্লস দ্য থার্ড। হ্যাঁ, দ্য প্রেজেন্ট কিং অফ ইউনাইটেড কিংডম হুইচ ইনক্লুডস ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড ইজ কিং চার্লস দ্য থার্ড। কার মৃত্যুর পরে হলো? তার মা, তাই না? দেখো, হি অ্যাসেন্ডেড টু দ্য থ্রোন অন সেপ্টেম্বর 8, 2022, ইমিডিয়েটলি আপন দ্য ডেথ অফ হিজ মাদার কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড। হি ওয়াজ অফিসিয়ালি ক্রাউন্ড অ্যাট ওয়েস্টমিনস্টার অ্যাবি অন মে 6, 2023। ফুল নেম হচ্ছে কি চার্লস ফিলিপ আর্থার জর্জ। দেখো, চার্লস ফিলিপ আর্থার জর্জ, কিন্তু তার নাম দেওয়া হয়েছে কি চার্লস দ্য থার্ড। Charles the Third. হ্যাঁ, দেখো, কিং চার্লস দ্য থার্ড, হেড অফ স্টেট অফ ইউনাইটেড কিংডম অ্যান্ড 14 আদার কমনওয়েলথ। তাহলে এইভাবে কিন্তু, তাহলে এখানে সেটা নাই, কিন্তু দেখো এলিজাবেথ দ্য সেকেন্ডে আছে। তাহলে এলিজাবেথ দ্য সেকেন্ড, হ্যাঁ, সবচেয়ে দীর্ঘ সময় তিনি শাসন করেন, 1952 সাল থেকে কত? 2022। 2022. তাহলে কত বছর? ওদিকে হচ্ছে 48 আর এদিকে হচ্ছে 22, তাহলে কত হয়? 70 বছর, তাই তো? 70 বছর। হ্যাঁ, 70 বছর শাসন করেন। এত দীর্ঘস্থায়ী শাসন কিন্তু তোমরা দেখবা যে কোনো রাজা কিন্তু এতদিন করেনি। হ্যাঁ, কোনো রাজা বা রানী এতদিন কিন্তু শাসন করেনি। ওকে, তো যাই হোক, এখন অবশ্য রাজাদের ক্ষমতা কম, তারা জাস্ট আমাদের প্রেসিডেন্ট, যেমন আমাদের দেশের প্রেসিডেন্টের ক্ষমতা বেশি না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, প্রেসিডেন্ট জাস্ট নামে মাত্র, নাকি? হ্যাঁ, জি স্যার। নামে জি মাত্র, স্যার। ওই আর কি। স্যার এই রাজাদের নাম বলার সময় কি দা বলা লাগবে মাঝখানে? যেমন এলিজাবেথ দা সেকেন্ড। বলার সময়, বলার সময় বলবা, কিন্তু লেখার সময় এভাবে লিখবা, ঠিক আছে তো? জর্জ দ্য ফার্স্ট, জর্জ দ্য সেকেন্ড, এরকম দা বলতে হয়। আর্টিকেলে পড়নি? বলো যে টাইটেল, পদবি, স্যার একটা রুল এদের ছিল। পড়ার সময় দা বলতে হয়। যেমন এইটা তুমি কিভাবে পড়বা বলো তো? এইটাকে যদি তোমাকে পড়তে বলা হয়, তুমি কি পড়বা? কি বলবে এটা? কি বলতে পারবা? WW the second. WI দা ওয়ার্ড ওয়ার্ড হ্যাঁ, The world where ওয়ার্ড দ্য সেকেন্ড, সরি এখানে সেকেন্ড হবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্য ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার দ্য সেকেন্ড মানে কি? World দ্বিতীয় War the বিশ্বযুদ্ধ Second. বা প্রথম বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ। হ্যাঁ, এরকম লেখা থাকে। ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, এরকম ভাবে যদি ফুল লিখতে হয় তাহলে এভাবে, আর না হলে সংক্ষেপে লিখলে এভাবে লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি আমরা লিখি যে চার্লস দ্য, কি আছে এখন? সেকেন্ড, এটা লিখতে হবে, অথবা চার্লস দ্য সেকেন্ড। আচ্ছা, তাহলে এই হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের বেসিক কিছু ঘটনা, ঠিক আছে? যদিও আমরা চসার এই যে পাবো, সেই বিষয়গুলো আমরা একটু দেখবো। তাহলে এই যে ফিচারগুলো ছিল সেটা তো আমরা হিস্ট্রিক্যালি এখানে পড়লাম, এখানে সেই ঘটনাগুলোই ঘুরে ফিরে আসবে। দেখো, কি ফিচার অফ মিডল ইংলিশ লিটারেচার, তাহলে এই সময় ইংরেজি সাহিত্যের কি কি প্রভাব বিস্তার করলো? নিশ্চয়ই একটা ভাষাগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, তাই না? এই বিভিন্ন পরিবর্তনের কারণে কিন্তু অটোমেটিক সাহিত্যকর্মের থিমের মধ্যে, জানরার মধ্যে পরিবর্তন এসেছে। এই সময়ের সবচেয়ে ডমিনেন্ট জানরা কি ছিল জানো? বলো তো? romantic, romance genre. হ্যাঁ, রোমান্স। ওকে, সরি, আমি 2 মিনিট সময় দিলাম একটু। হ্যাঁ, আমি একটু আসছি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা।
জি স্যার। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম তাতে দেখো অটোমেটিক আমরা বুঝতে পেরেছি যে এই সময়ে মিডল ইংলিশ লিটারেচারের কি কি ফিচার হতে পারে। প্রথম ফিচারটা কি? ইউজ অফ ভার্নাকুলার ইংলিশ, তাই না? ইংলিশ, ভার্নাকুলার ইংলিশ মানে কি জানো? মাতৃভাষা বা স্বদেশের ভাষা। হ্যাঁ, না শুধু ওটা বললে হবে না, মাতৃভাষা বা স্বদেশী ভাষা বললে হবে না, বলতে হবে কি? সাধারণ মানুষরা যে ভাষা সাধারণ common মানুষের people-এর ভাষা। ঠিক আছে তো? কমন পিপলের ভাষা, এটা একটু বলবো। তো এটা হচ্ছে কি, মানে এখানে এই কথাগুলো বলা আছে, তোমরা একটু পড়ে নিবা তাহলে বুঝতে পারবা। তারপর হচ্ছে রিলিজিয়াস থিমস অ্যান্ড অ্যালিগরি, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে, যে তারা হয়তোবা সরাসরি কোনো কিছু উপস্থাপন করেনি, তারা বিশেষ করে গরিব মানুষদের যে অবস্থা তৎকালীন সময়ে। আমরা জানি কি ক্রিশ্চিয়ানিটি শুরু হয়েছে, আমরা পড়েছি না মিডিল ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। জি ক্রিশ্চিয়ান স্যার। ধর্মের প্রচার, ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করা, তার আগে ছিল প্যাগানিজম। আস্তে আস্তে কিন্তু ক্রিশ্চিয়ানিটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। করতে করতে হলো কি, যে চার্চ প্রতিষ্ঠা হয়েছে, যে চার্চ প্রতিষ্ঠা হলো কিসের জন্য? ধর্ম প্রচারের জন্য, মানুষের নীতি নৈতিকতাকে উন্নত করার জন্য। সেই চার্চই আবার কি করা শুরু করলো বলো? দুর্নীতি করা শুরু করলো, জনগণকে ধর্মীয় শিক্ষা দিয়ে, তাই তো ভিতরে ভিতরে তারা করতো কি? দুর্নীতি করতো। চার্চের সম্পদগুলোকে তারা ব্যবহার করতো। এই সম্পর্কে আমরা পড়বো রেনেসা পিরিয়ডে। রেনেসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, না? দেখো এইটা যদি আমরা একটু দেখি, দেখো দ্য চার্চ প্লেড আ সেন্ট্রাল রোল ইন মিডিয়াবল লাইফ, কারণ চার্চের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট ম্যানি ওয়ার্কস অফ মিডল ইংলিশ লিটারেচার আজ ডিপলি রিলিজিয়াস অ্যান্ড মোরালিস্টিক ইন নেচার। এখানে অধিকাংশ সাহিত্যকর্ম ছিল হচ্ছে ধর্মভিত্তিক। অ্যালিগরিক্যাল লিটারেচার ইন হুইচ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আর পার্সনিফাইড টু টিচ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসন্স। হ্যাঁ, মোরাল বা স্পিরিচুয়াল লেসনগুলোকে টিচ করার জন্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো নিয়ে মানে কি করা হতো? লেখা হতো। উইলিয়াম ল্যাংল্যান্ডস পায়ার্স প্লাউম্যান ইজ আ নোটেবল এক্সাম্পল অফ দিস জানরা, অফারিং আ সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ক্রিটিক অফ কন্টেম্পোরারি লাইফ, যেখানে কন্টেম্পোরারি লাইফ বা তৎকালীন সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রার যে ব্যাপারটা সেটা নিয়ে সমালোচনা করা হয়েছে। থ্রু দ্য অ্যালিগরিক্যাল জার্নি অফ ইটস প্রোটাগনিস্ট পায়ার্স হচ্ছে কি এখানকার হিরো। দ্য পোয়েম অ্যাড্রেসেস দেখো ইস্যুস লাইক দ্য করাপশন অফ দ্য ক্লার্জি, প্লাইট অফ দ্য পোর অ্যান্ড দ্য নিড ফর পার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিফর্ম। সামাজিক এবং ব্যক্তিগত যে রিফর্ম প্রয়োজন। হ্যাঁ, মানে কি রিফর্ম মানে কি জানো? পুনরায় সংস্কার। হ্যাঁ, সংস্কার প্রয়োজন, তাই না? তারপর রিলিজিয়াস থিমস আর অলসো প্রেজেন্ট ইন দ্য মিস্ট্রি প্লেস। এই যে আমরা এখনো দেখবো মিস্ট্রি প্লে কি, মোরালিটি প্লে কি। হ্যাঁ, এই সময় কিন্তু লেখা হয়েছে, নাটকও লেখা হয়েছে এই সময়। হ্যাঁ, কিন্তু সেগুলো অন্য ধরনের নাটক ছিল, যদিও নাটক আমরা পাবো হচ্ছে এলিজাবেথের এজ থেকে। হুইচ আর পপুলার ফর্মস অফ ড্রামা ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। দিস প্লেস পারফর্ম বাই দ্য গিল্ডস অর ট্রাভেলিং ট্রুপস। দেখো গিল্ড কি, ট্রাভেলিং ট্রুপস কি, এগুলো আমরা দেখবো। প্রেজেন্টেড বিবলিক্যাল স্টোরিজ অ্যান্ড মোরাল লেসন্স টু আর লার্জলি ইলিটারেট পাবলিক। তাহলে ওই যে ধর্ম প্রচারের জন্য তৎকালীন সময় কি শিক্ষিত ছিল মানুষ বলো? না স্যার। এখন যদি আমরা দেখি, আমাদের তোমাদের বয়স এখন মোটামুটি কতর ভিতরে রেঞ্জ হচ্ছে? কত বলো? 20-21। 20 বছর। 21। এই তাহলে এই 20-21 বয়সেও তোমরা যদি তোমাদের গ্রামের দিকে তাকাও, উচ্চ শিক্ষিত মানুষ কত পার্সেন্ট পাবা যারা উচ্চ শিক্ষিত বলো? খুবই কম। অনেক কম স্যার। তাহলে এটা যদি 40 বছরের এই অবস্থা হয়, মানে আমরা যদি গত 40 বছর ধরি, আমার বয়স তো 40, তাহলে সেই হিসাবে যদি ধরি, তাহলে গ্রামে শিক্ষিতের পরিমাণ ছিল আজ থেকে 40 বছর আগে শিক্ষিতের পরিমাণ ছিল মাত্র 2-4%। জাস্ট গত 40 বছর আগের ঘটনা বলতেছি। তাহলে এটা হচ্ছে কত বছর আগের ঘটনা বলো? এই মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, আজ থেকে কত? যদি 1000 ধরি ওদিকে, তাহলে এদিকে কত? প্রায় আরো 1025 নাকি 1023-24-25 বছর আগের ঘটনা। তাহলে সেই সময় মানুষ কতখানি শিক্ষিত হতে পারে তোমাদের মনে হয় বলো? কত মানুষ শিক্ষিত ছিল? ছিল খুবই অল্প ছিল না বললেই চলে। হ্যাঁ, ছিল না বললেই চলে। হয়তো চার্চে যারা ধর্ম প্রচার করতো তারা হয়তো বা কিছু কিছু পরিমাণ শিক্ষা বা এগুলোকে তারা হয়তো পেত। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, তাই এখানে সেটাই বলা হয়েছে, দেখো দিস প্লেস পারফর্ম বাই গিল্ডস অর ট্রাভেলিং ট্রুপস প্রেজেন্টেড বিবলিক্যাল স্টোরিজ অ্যান্ড মোরাল লেসন টু আ লার্জলি ইলিটারেট পাবলিক। তাহলে ওই যে বাইবেলের যে গল্পগুলো আছে, মোরাল লেসনগুলো আছে,
সেগুলো তার জনগণ পড়তে পারবে না, তখন তাদেরকে কি কি করা হতো, ওই নাটকের মাধ্যমে উপস্থাপন করা হতো, তাই তো? পাবলিকলি তারা নাটক উপস্থাপন করতো, যে নাটকগুলো জনগণ দেখে তখন বিবলিক্যাল স্টোরিগুলো বা মোরাল টিচিংগুলো তারা ধরতে পারতো। তাই বলছে রিলিজিয়াস থিমস এবং অ্যালিগরি ছিল মিডল ইংলিশ পিরিয়ডের সাহিত্যকর্মের একটা বড় ধরনের ফিচার। এছাড়া ছিল ওই যে রোমান্স। স্যার মোরালিস্টিক ইন নেচার বলতে কি বোঝায়? মোরালিস্টিক ইন নেচার, মোরাল নেচার বলতে এখানে কি বোঝায়? মোরাল মোরাল আবার বলো তুমি কথাটা। স্যার মোরালিস্টিক ইন নেচার ওই মোরালিস্টিক দ্বিতীয় মানে লাইন। তো মোরাল, মোরালিস্টিক মানে হচ্ছে যে তার নীতিবান। বৈশিষ্ট্য ছিল হচ্ছে মোরাল প্রচার করা, নীতি নৈতিকতা প্রচার করা, ঠিক আছে? জি স্যার। যেমন তুমি যদি ইয়া পড়ো, ওই যে তোমার কি বলবো, ঈশপের যে গল্পগুলো আছে, ওই ঈশপের গল্পগুলোর উদ্দেশ্য কি ছিল বলো? শুধু শুধু গল্প শোনানো? না না স্যার। স্যার, নৈতিক শিক্ষা দাও। হ্যাঁ, নৈতিকতা প্রচার। মোরালিস্টিক, তাই তো? গল্পগুলো হচ্ছে কি মোরালিস্টিক স্টোরি, দে টিচ মোরাল থ্রু ডিফারেন্ট স্টোরিজ। তাহলে বিভিন্ন স্টোরির মাধ্যমে তারা মোরাল প্রচার করেছে। এটা হচ্ছে মোরালিস্টিক ইন নেচার। ইন নেচার মানে বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যর দিক থেকে তৎকালীন সময়ের এই সাহিত্যকর্ম ছিল হচ্ছে কি, হয় ধর্মীয় আর না হয় নীতি নৈতিকতা। ধর্ম আর নীতি নৈতিকতা দুটা কি একই সাথে যায় বলো? একই সাথে যায় না, না ভিন্ন? স্যার চাই হ্যাঁ, ধর্ম তো আমাদের বিষয়টা একই না, নৈতিকতাই শেখায়। বিষয় দুটো কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, নীতি নৈতিকতাটা অনেক সময় ধর্ম নিরপেক্ষ হতে পারে, ধর্মের মধ্যেও নীতি নৈতিকতা আছে, তার জন্য তাকে আমরা বলছি রিলিজিয়াস। আর যখন মোরালিস্টিক বলছি তখন ধর্মীয় ব্যাপারটা না থাকলেও ওর ভিতরে হয়তো নীতি নৈতিকতা আছে। অনেক সময় ধর্মীয় বিষয় না থেকেও নীতি নৈতিকতার ব্যাপারটা থাকে কিন্তু, তাই না? যেমন হচ্ছে সত্য, মিথ্যা বলা মানে কি, মানব হত্যা মহাপাপ, তাই তো? মানব হত্যা মহাপাপ, বা হচ্ছে আত্মহত্যা মহাপাপ। এই কথাটা কোন ধর্মের ভিতরে নাই? কোন ধর্ম আছে যেখানে আত্মহত্যাকে মহাপাপ ধরা হয়নি? হলো না সব স্যার আমার ধর্মেই। হ্যাঁ, তার করে মধ্যে সব ধর্মের ভিতরে আছে। তাহলে এটা যখন বলতেছো তখন অটোমেটিক এটা নির্দিষ্ট একটা ধর্মের মধ্যে পড়ছে। ধর্ম যখন যখন রিলিজিয়াস, যখন বলতেছো রিলিজিয়াস, তখন কথাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তখন একটা নির্দিষ্ট কমিউনিটি বেস এসে যাচ্ছে, কিন্তু একটা কমিউনিটির মধ্যে চলে আসছে, হয় খ্রিস্টিয়ান নাই মুসলিম, তাই তো, বা হচ্ছে হিন্দু, এরকম একটা বিষয় চলে। আর যখন বলছি মোরাল, মোরালিস্টিক, তখন কি আর কোনো ধর্মের বিষয় আসবে বলো? নীতি নৈতিকতা আসবে। তখন সবাই এটাকে গ্রহণ করতে পারবে, সবার মধ্যে এই কথাগুলো চলে আসবে। এইটা তো যাই হোক, ওই জন্য বলা হচ্ছে যে যেহেতু এখানে অধিকাংশ সাহিত্যকর্ম ছিল হচ্ছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তাই কখনো কখনো সরাসরি তারা বাইবেল থেকে গল্প নিয়ে লিখতো ইয়াগুলো, নাটকগুলো, অথবা তারা কখনো কখনো বিবলিক্যাল স্টোরির আদলে নিজেদের মতো করে গল্প কাহিনী লিখে প্রচার করতো, যেগুলো আমরা চর্চার্সের যে ইয়াগুলো আছে, কবিতাগুলো আছে, সেগুলো পড়লে বুঝতে পারবো। তিনি কিন্তু এক ধরনের মোরালিস্টিক মানে প্রচার করেছেন। হ্যাঁ, তার মধ্যে সরাসরি কিন্তু আমরা ধর্মের মানে ইঙ্গিতটা পাবো না বা ধর্মীয় প্রভাবটা পাবো না, তিনি মোরাল প্রচার করার জন্য লিখেছেন, ঠিক আছে? এরপর হচ্ছে কোর্টলি লাভ অ্যান্ড শিভালরি ইন রোমান্স। কোর্টলি লাভ, হ্যাঁ, কোর্টলি লাভ বলতে আমরা বোঝাচ্ছে কি, ওই যে হিরো থাকবে, হিরোইন থাকবে, রাজার মেয়ে হয়তোবা যে হিরো, যে তার বাবার, হ্যাঁ, মানে বাবা হচ্ছে মনে করো রাজা, সেই বাবার অধীনে যে হিরো বা নাইট কাজ করবে, দেখা যাচ্ছে রাজার মেয়ে তার প্রেমে পড়ে গেছে নাকি, এইরকম কাহিনী। বা হচ্ছে বাবাকে বাঁচাচ্ছে, রাজাকে বাঁচাতে হিরো প্রায় জীবন দিয়ে ফেলেছে, বাবাকে বাঁচানোর কারণে দেখে হিরোইন বা আমাদের যে রাজার মেয়ে, তার শিভালরিতে তার বিশেষ ক্ষমতা বা তার বিশেষ শৌর্য বীর্যে সে প্রভাবিত হয়ে তার এখানে লাভ কাহিনীও আছে। এগুলো হচ্ছে কোর্টলি লাভ, আর হচ্ছে শিভালরি রোমান্স। তারপরে দেখো দ্য রোমান্স জানরা হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস টু ইংল্যান্ড থ্রু ফ্রেঞ্চ লিটারেচার বিকাম আ ডমিনেন্ট লিটারি ফর্ম ডিউরিং দ্য মিডল ইংলিশ পিরিয়ড. Romances typically focused on the adventures of knights, often emphasizing themes of courtly love, chivalry, and loyalty. Works like Sir Gawain and the Green Knight and The Knight's Tales by Geoffrey Chaucer exemplified these themes, blending fantastical elements with moral lessons.
ideals of chivalric behavior. এছাড়া দেখো courtly love, a concept that idealizes romantic devotion, become a knight and his lady, এই যে was a central theme in many English romances. The literature of courtly love not only reflected the values of medieval aristocracy but also explored the complexity of human relationship. যেমন হচ্ছে স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা বারবারই আসতেছে, এটা রোমান্স, এটা নামটা মাথায় রাখবা, ব্রিফ কোশ্চেনে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ফর ইনস্ট্যান্স, এক্সামাইন্স দ্য কনফ্লিক্ট বিটুইন পার্সোনাল অনার অ্যান্ড সোশ্যাল অব্লিগেশনস, রিভিলিং দ্য মোরাল ডিলেমাস ফেস বাই ইন্ডিভিজুয়ালস উইদিন দ্য চিভালরিক কোড। এছাড়াও রয়েছে স্যাটায়ার অ্যান্ড কমেন্টারি, সোশ্যাল কমেন্টারি, হ্যাঁ, জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবেরি টেলস থেকে শুরু করে আরও যেগুলো আছে সেগুলো সামাজিক যে অপকর্মগুলো আছে, সামাজিক যে দুর্নীতিগুলো আছে, বিশেষ করে ক্লার্জিম্যানদের, হ্যাঁ, দেখো বারবারই কিন্তু ক্লার্জিম্যানের কথা আসছে। ক্লার্জি মানে বুঝো তো, হু আর দ্য ক্লার্জি? ক্লার্জি বলতে কাদের বোঝায়? ধর্মযাজক। হ্যাঁ, ধর্মীয় যাজক, যারা তাই না? ধর্মযাজক। দেখো মিডল ইংলিশ লিটারেচার frequently engaged in satire and social commentary, often challenging the institutions and social hierarchy of the times. জিওফ্রে চসারের নামটা মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে বিদায় এখানে চলে এসেছে, কিন্তু আমরা জানি আমাদের সিলেবাসে ওকে আলাদা করে দেখানো হয়েছে, এখানে একটু প্যাঁচ লেগে যায় আর কি, হ্যাঁ, তো সমস্যা নেই, কোশ্চেন যখন আমরা পড়বো তখন অটোমেটিক এটা আলাদা হয়ে যাবে। জিওফ্রে চসার দ্য ক্যান্টারবেরি টেলস ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল অফ মিডল ইংলিশ সোশ্যাল satire, as it uses a diverse group of pilgrims to explore a wide range of social issues. Each character's story reflects different aspects of medieval society, from the hypocrisy of clergymen to the corruption of the nobility and the struggle of the lower class. হ্যাঁ, আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশনটা কেন হয়েছিল, বলো? ফ্রেঞ্চ রেভলিউশন কারা কাদের বিরুদ্ধে এই রিভোল্টটা করেছিল, বলতে পারবা? ফরাসি বিপ্লবে কারা কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, বলো? স্যার রাজতন্ত্রের বিরুদ্ধে, সামন্ততন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। লোয়ার ক্লাস মানুষেরা যুদ্ধ করেছিল, বুঝতে পেরেছো? জি স্যার, সর্বহারা শ্রেণী। হুম হুম। আচ্ছা, এছাড়া দেখো বলছে যে চসার্স ওয়ার্ক স্ট্যান্ড আউট ফর ইটস হিউমার। আচ্ছা, চসার নিয়ে কথা বলবো না এখন, কারণ চসার অলরেডি আমরা পড়বো, তখন হবে। অ্যালিটারেশন এন্ড পোয়েটিক স্ট্রাকচার, মানে স্ট্রাকচারাল দিক থেকে কি কি বিষয়গুলো ছিল। হ্যাঁ, দেখো মিডল ইংলিশ পিরিয়ডটি কন্টিনিউ টু ইউজ সাম ফিচার্স অফ ওল্ড ইংলিশ ভার্ব, যেটা আমরা জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ডের কিছু বিশেষ ফিচার ছিল, তার মধ্যে অ্যালিটারেশন আছে, হ্যাঁ, বাট উইথ নিউ অ্যাডাপ্টেশন। ইন ওয়ার্ডস লাইক স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, অ্যালিটারেশন ইজ ইউজড অ্যালংসাইড রাইম স্টেঞ্জা, ব্লেন্ডিং দ্য ট্রেডিশনাল ইংলিশ স্টাইল উইথ ইনফ্লুয়েন্স, উইথ ইনফ্লুয়েন্সেস ফ্রম ফ্রেঞ্চ পোয়েট্রি। বারবারই আছে যে ফ্রেঞ্চের প্রভাব কিন্তু এখানে এসেছে। মিডল ইংলিশ পোয়েট্রি অলসো এমপ্লয়েড আ রেঞ্জ অফ মেট্রিক্যাল প্যাটার্নস। মেট্রিক্যাল প্যাটার্ন মানে বুঝো তো, ওই যে মিটার, তাই না, আমরা যেটা আমরা পড়েছিলাম, মিটার, রাইম, রিদম ইত্যাদি, ইনক্লুডিং দ্য 4 স্ট্রেস লাইন্স ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ ভার্স। দেখো এক্সপেরিমেন্টেড উইথ রাইম স্কিম হুইচ বিকাম ইনক্রিজিংলি পপুলার। এগুলো হচ্ছে ফিচার, জাস্ট ফিচারগুলো একটু খেয়াল রাখবা। এরপর হচ্ছে সিগনিফিকেন্ট ওয়ার্কস অ্যান্ড অথর্স অফ দ্য মিডল, তার মধ্যে আমরা তাহলে এখন দেখি জিওফ্রে চসারের নামটা এসে যাচ্ছে, যদিও এসটা ভিন্ন। ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হচ্ছে এবং ফাদার অফ ইংলিশ পোয়েট্রিও বলা হচ্ছে। দেখো চসার্স দ্য ক্যান্টারবেরি টেলস ইজ আ মাস্টারপিস দ্যাট কম্বাইন্স স্যাটায়ার, সোশ্যাল কমেন্টারি অ্যান্ড আ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। এছাড়া উইলিয়াম ল্যাংল্যান্ডের আছে পায়ার্স প্লাউম্যান। তারপর হচ্ছে পার্লস পয়েট বলা হয়, হ্যাঁ, কিছু পয়েট আছে যারা মানে ওদেরকে পার্লস পয়েট বলা হয়। তাদের মধ্যে হচ্ছে দেখো নন ফর স্যার গোয়েন অ্যান্ড গ্রিন নাইট, পার্ল অ্যান্ড পেশেন্স। দিস অ্যানোনিমাস পয়েটস ওয়ার্কস আর ডিস্টিংগুইশড বাই দ্য অ্যালিটারেটিভ স্টাইল অ্যান্ড দ্য এক্সপ্রেশন অফ। এদেরকে পার্স পয়েট বলা হচ্ছে কারণ এদের নামটা হচ্ছে আননন। অ্যানোনিমাস মানে বুঝি তো আমরা, অ্যানোনিমাস মানে কি বলে, বলো? আননেমড, মানে নাম যাদের নাম আমরা বুঝতে পারিনি। এছাড়াও দেখো জন গাওয়ারের আছে কি, দেখো আ কন্টেম্পোরারি অফ চসার। দেখো গাওয়ার রোড ইন ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। হিজ কনফেসিও অ্যামান্টিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক দ্যাট এক্সপ্লোর থিমস অফ লাভ, মোরালিটি অ্যান্ড প্রোভাইডিং আ মোরাল ফ্রেমওয়ার্ক দ্যাট রিফ্লেক্টস মিডিয়েভাল আইডিয়ালস। এছাড়াও রয়েছে মিস্ট্রিয়ান মানে মোরালিটি প্লে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগামীতে, কারণ এগুলো নিয়ে শর্ট বা বিয়ার কোশ্চেন আসে। দিস ড্রামাটিক ওয়ার্ক অফেন রিলিজিয়াস ইন নেচার ওয়ার পারফর্মড ইন টাউনস অ্যান্ড ভিলেজ অ্যাক্রস ইংল্যান্ড। ওই যে গিল্ডের মাধ্যমে, তাই না, বা মুভিং যে সকল ট্রুপের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় যেত, দেখা যাচ্ছে রাস্তার মোড়ে বা বিশাল ওপেন প্লেসে তারা কি করতো, তাবু গাড়তো, সেখানে নাটক দেখাতো আর কি। যেমনটা এখন আমরা যাত্রা দেখি না, যাত্রা তো না, কি যেন সার্কাস পার্টি আসে না মাঝে মাঝে, বলো? জি স্যার। এক জায়গায় আসে,
ওপেন ফিল্ডে তারা বিশাল করে একটা তাঁবু গাড়ে এবং জনগণকে তারা সার্কাস দেখিয়ে টাকা ইনকাম করে। হ্যাঁ, তো এখানে ওইরকম বিষয়গুলো আর কি ছিল। তো যাই হোক দেখো যে দেখো প্লেস লাইক এভরি ম্যান আ মোরালিটি প্লে ইউজ অ্যালেগরি টু ইম্পার্ট মোরাল লেসন্স while mystery plays such as those in the York Cycle dramatize biblical stories for public audience। হ্যাঁ দেখো মোরালিটি প্লে আবার হচ্ছে মিস্ট্রি প্লে। খেয়াল করো মোরালিটি প্লেগুলোতে কি করা হতো, মোরাল লেসন দেওয়া হতো। কি লেসন দেওয়া হতো? মোরাল লেসন মোরালিটি প্লেতে। আর মিস্ট্রি প্লেতে কি করা হতো? বিবলিক্যাল স্টোরিগুলোকে পাবলিকের উদ্দেশ্যে উপস্থাপন করা হতো। তাহলে মিস্ট্রি প্লেটা হচ্ছে সরাসরি বিবলিক্যাল স্টোরির সাথে রিলেটেড, ঠিক আছে, মানে বাইবেলের স্টোরিগুলো। আর মোরালিটি প্লেতে কি বাইবেলের স্টোরি না, তাই তো, মোরাল লেসন হতো। হ্যাঁ মোরাল, তাই তো, প্রচারের জন্য বাইবেলের বাইরের গল্প তৈরি করা। বুঝতে পারছো? তো মোটামুটি এই হলো বিষয়। এখানে আমরা সেগুলো পেলাম যে মিডল ইংলিশ পিরিয়ডটা খুব বেশি এখানে বিষয় নেই। এখানে সাহিত্য নিয়ে প্রশ্ন খুব কমই আসে, ব্রিফ কোশ্চেনে দু একটা আসে, কিন্তু শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেনে মেনলি সাহিত্যের থেকে আসে হচ্ছে এই যে সোশ্যাল বা পলিটিক্যাল যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আসে, ঠিক আছে, সোশ্যাল বা পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আসে। তো যদি আমরা একটু খেয়াল করি দেখি দেখো গত বছর এখান থেকে আমরা কি কি কোশ্চেন পড়েছিলাম যদি একটু খেয়াল করি। দেখো এখানে আমরা দুটা মাত্র শর্ট কোশ্চেন পাচ্ছি, রাইট আর শর্ট নোট অর নরমান কনকোয়েস্ট, আর হচ্ছে কি হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নরমান কনকোয়েস্ট আপন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই কোশ্চেনটাই কিন্তু ব্রড এবং শর্ট উভয় হিসাবে ঘুরে ফিরে আসে, ঠিক আছে, এই কোশ্চেনটা। আর এগুলো তো ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডের। আর ব্রিফে যদি আমরা একটু খেয়াল করি ব্রিফে কি কি আসছে, কি দেখা যাচ্ছে, তবে দেখতে পাচ্ছ? জি স্যার। অ্যাংলো নরমান পিরিয়ডে দেখো প্রশ্নগুলো খেয়াল করো। হোয়েন ডিড দ্য মিডল ইংলিশ পিরিয়ড বিগিন, হু আর দ্য নরমানস, নরমান কারা, হোয়াই ইজ দ্য ইয়ার, দেখো এটা কেন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম স্প্যান। এছাড়াও দেখো এই যেখানে দেওয়া আছে হোয়াট ইজ পার্ল, পার্ল কি একটা পয়েমের নাম না, দেখো হোয়াট ইজ পেয়ার্স। তারপর হচ্ছে এখানে এই যে হু ইজ উইলিয়াম ক্যাক্সটন, এটাও এসেছে। তারপর হচ্ছে এখানে বাড়তি কিছু কোশ্চেন আছে যেগুলো এমনি দেওয়া হয়েছে। দেখো এই যে হু কমপ্লাইড লি মডেডি আর্থার, এটা কার লেখা, কিং আর্থার আসলে কে। হ্যাঁ দেখো হু ব্রড ফ্রেঞ্চ লিটারি আইডিয়ালস অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইনটু ইংলিশ, কারা এসেছিল বলো, কারা নিয়ে আসলো ফ্রেঞ্চ লিটারি আইডিয়ালস? নরমান। হ্যাঁ দেখো বেসিক ধারণাগুলোই তোমার কোশ্চেনের ভিতরে আসছে, এইগুলোই ঘুরে ফিরে আসে, তাছাড়া তেমন কিছু না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, একটু মনোযোগ দিয়ে পড়লেই তেমন কিছু না। দেখো হু আর দ্য নরমানস, নরমানস কারা ছিল। তার হচ্ছে হু ব্রড, এই যে হু ব্রড দ্য নরমানস ব্রড ফ্রেঞ্চ লিটারি আইডিয়ালস অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ। তারপরে হোয়াট আর দ্য অ্যালিগরিক্যাল পয়েমস অফ অ্যাংলো নরমান পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ডের কিছু অ্যালিগরিক্যাল পয়েম আছে। কিং আর্থার কে, এই যে মর্টিডি আর্থার স্যার থমাস মেলোডির লেখা, তাই না। এই যে পার্ল কি, পার্ল হচ্ছে কি একটা অ্যানোনিমাস মিডল ইংলিশ পয়েম, অ্যানোনিমাস মিডল ইংলিশ পয়েম, তাই না, যেটা আমরা এখানে কোথায় যেন দেখলাম এই শেষে পার্ল পয়েন্ট যাদের বলা হচ্ছে ওর ভিতর থেকে এসেছে কিন্তু। দেখো এই যে পার্ল, এখানে এই যে পার্ল, তাই না, পয়েন্ট। তো এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু ভালো করে পড়ে নিবা, মানে শীটগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। আশা করি কোশ্চেন এবার কি কি আসছিল তোমাদের কাছে কি আছে, এই মিডল ইংলিশ পিরিয়ড থেকে কোনো কোশ্চেন আসছিল? সেট সাজেশনে কি আছে, আছে তো তোমাদের কাছে, কিনছো কেউ? না স্যার এখনো কিনি নাই। আচ্ছা এখনো কেন্দ্র নিতে, তো যদি কেউ ক্লিয়ার থাকে একটু বলতে পারো। আমার কাছে আপাতত নাই, কারণ আমার কাছে তো বই টইগুলো সব এলোমেলো, গুছানো হয়নি। তো ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমাদের নন মেজরের পড়াগুলো দিয়ে দিন। হ্যাঁ তোমরা কি বই কিনেছো? হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছিলাম জি স্যার, শেষের ওটা দিকে। কিনছি স্যার। আচ্ছা কোন রাইটারের বই কিনছো, মানে কোন পাবলিকেশনের?
পাবলিকেশনের লেকচার নিছি, গাইড আর হচ্ছে গ্রন্থকুটিরের টেক্সট বুকও নিছি স্যার। আচ্ছা, লেকচার গাইডটা তো, আচ্ছা লেকচার গাইড থেকে আমি মেনলি দিব। তো এই সপ্তাহের মধ্যে হবে না, বইটা যেহেতু আমি কোনো হাতে পাইনি, প্রশ্নগুলো একটু আপডেট করতে হবে বিধায় আমি হয়তো সামনে স্যার একটা কথা বলবো। বলো। হুম। স্যার লেকচারের আপনি যে লাইব্রেরির নাম্বারটা দিচ্ছিলেন ওখানে ফোন দিছিলাম, বলো লেকচার পাবলিকেশনের বই নাকি এখনো আসেনি। আচ্ছা আচ্ছা, যদি না আসে আমরা বাজারে যে বইটা পাবো সেটা ইউজ করবো, লেকচারের জন্য আর দেরি করবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। আমি খোঁজ নিব, খোঁজ নেওয়ার পর যেটা পাবো আমি সেটাই বলে দিব, তোমরা সেটা নিয়ে পড়তে থাকবো, তো দেরি করার দরকার নেই। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যারা ইমপ্রুভ দিতে চাই আমরা তো 24-25 সেশনের সাথে দিব, তাই না? হ্যাঁ ওদের, না ওদের সাথে পরীক্ষা দিবা, কিন্তু তোমাদের প্রশ্ন হবে আলাদা। হ্যাঁ স্যার, তো ওদের পরীক্ষাটা ঠিক কোন মানতে হবে? বুঝি নাই, তোমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ওদের পরীক্ষা কখন হবে? সেটা তখন বলা যাচ্ছে না, এখনো ফোর্থ ইয়ারের মাস্টার্সের পরীক্ষা আছে, তারপরে ফোর্থ ইয়ারের পরীক্ষা আছে, তারপরে এখনো মোটামুটি মিনিমাম তো 5 মাস এখনো দেরি আছে। আচ্ছা, আমি তোমাদের জন্য এটা নিয়ে আলোচনা করব। তোমাদের বিষয়টা আসলে তোমাদের রেজাল্ট পরবর্তী আর কোনো ক্লাসই নেওয়া হয়নি। হ্যাঁ, কার কেমন রেজাল্ট হলো ইয়া হলো আমি তো ভুলেই গেছি যে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, মানে তোমাদের রেজাল্টের পরে মনে হয় আর কোনদিন ক্লাস নেওয়া হয়নি, তাই না তোমাদের? না স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, এই জন্য তোমাদের রেজাল্ট কেমন কি হলো এটা নিয়ে আমি যে কথা বলবো আমি তো ভুলেই গেছি, নাই তো আজকে একটু বলা যেত। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো, তোমাদের কিছু বিশেষ কথাবার্তা আছে। তারপর যারা ইমপ্রুভ দিবা দুজন একটা গ্রুপ করবো আলাদা, ইমপ্রুভমেন্ট গ্রুপ থাকে যেটা, সেখানে তোমরা যুক্ত হবা, যেটা আগে সেভাবে যাক, সমস্যা নাই, ওটা আগে আমি ক্লাসে বিস্তারিত বলে দিব, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার স্যার, আগামীকালকে কি ক্লাস নেবেন? আগামীকাল কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবারে কি তোমাদের ক্লাস আছে? ক্লাস না দিয়েছে? স্যার। আচ্ছা, সম্ভবত নেওয়া যাবে না, কারণ থার্ড ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে, ফার্স্ট ইয়ার আছে। হ্যাঁ, আগামীকাল নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? জি স্যার। এমনি এখন রেগুলারলি ক্লাস হবে যে টাইমে আছে, আর শুক্রবার করে আমি ক্লাস মেকআপ করার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আচ্ছা আদাব স্যার। ওকে। আদাব স্যার। আসসালামু আলাইকুম।